ভায়োলেন্ট লাভ, মারিয়াম আক্তার চিঠি, মৌচাক। পর্ব 41 থেকে 45। থমথমে পরিস্থিতি, কারো মুখে কোন কথা নেই। আছে শুধু সবার মুখে আতঙ্কের ছাপ। কিছুক্ষণ আগ মুহূর্ত পর্যন্ত ডার্পিলিং ইকো হসপিটাল স্বাভাবিক অবস্থায় মানুষ চলাফেরা করছিল। কিন্তু এই মুহূর্তে হসপিটালের মানুষ মনে হয় দোতলার ডক্টর আহিলের রুমের চারপাশ জুড়ে গুটিসুটি মেরে দাঁড়িয়ে। কারণ আরিশ তখন বাসা থেকে এমনভাবে বেরিয়ে আসছিল, খান মহলের মানুষ আরিশের মূর্তিমা বুঝতে না পারলেও আয়ান ঠিকই ধরতে পেরেছিল। আরিশ নিশ্চিত কাউকে না কাউকে মারতে যাচ্ছে, তাই আরিশের পিছন এসে ওকে থামাতে না পেরে বাইক নিয়ে ওর পিছু যায়। তবে আরিশ এতটাই ফুল স্পিডে বাইক রাইড করে আসছিল যার দরুন আয়ান অনেকটা পিছিয়ে যায়। আরিশ হসপিটালের সামনে বাইক পার্ক করে কারো দিকে না তাকিয়ে সোজা ডক্টর আহিলের কেবিনে এসে ওনাকে কিছু বুঝতে না দিয়েই ওনার কলার চেপে চেঁচিয়ে বলল, আমার বালের ডাক্তার, তুই বালের ডক্টরি করে আসছো? যে 24 ঘন্টা পরেও আমার বউ চোখ খুলছে না, আজ আমি তোর বালের ডক্টরি বের করছি। তোকেও আজ বউয়ের মতো অবস্থা করব, কারণ জানিস তো আরিশ খানের বউ নেই তো কেউ নেই। আরিশ কথাটা শেষ করতে না করতেই ডক্টর আহিলের নাকে মুখে একের পর এক পাঞ্চ মারতে আহিলের নাক ফেটে জড়ো করে রক্তের সাথে ঠোঁট ফেটে রক্ত ঝরতে শুরু করল। এক সময় আহিল মার খেতে খেতে হা করে মুখ দিয়ে শ্বাস নিতে আয়ান দৌড়ে এসে আরিশকে টেনে ওনার থেকে সরিয়ে চোখ গরম করে ওখানে থাকা সবার উদ্দেশ্য চেঁচিয়ে বলল, আপনারা এখানে তামাশা দেখছেন? দেখছেন একটা মানুষ রক্তাক্ত হচ্ছে, না থামিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন? আয়ানের এমন কথায় একজন হালকা সাহস করে বলেই ফেলল, আপনার ভাই যে উন্মাদ, উনাকে থামাতে গিয়ে কিনা আমাদের জীবনটা খোয়াতে হয়। ওনাদের এমন কথায় আয়ান নিঃশ্বাস ত্যাগ করে, কারণ ওরা মিথ্যা বলেনি। এরা কেউ ওকে থামাতে এলে শেষ সময় ওনাদের ও ডক্টর আহিল এর মতো অবস্থা হতো। তাই আবারও নিঃশ্বাস ফেলে ঘুরে আরিশের দিকে ঘুরে ওকে থামানোর জন্য কিছু বলতে যাবে তার আগেই আরিশ আশেপাশে তাকিয়ে আহিলের বসার টেবিলের উপর পানি ভর্তি চার্চের একটা বোতল দেখে সেটা হাতে নিয়ে তেড়ে এসে আহিলের মাথায় বাড়ি মারতে উনি সাথে সাথে চিৎকার করে ওঠেন। উনার মাথার এক সাইড ফেটে গিয়ে মুষলধারা রক্তের ঝর্ণা বইতে লাগলো। ডক্টর আহিল আর সজ্ঞানে থাকতে পারল না, ঝিমিয়ে আস্তে করে মেঝেতে লুটিয়ে পড়তে আয়ান কোনোরকম আরিশকে টেনে উনার থেকে একপাশ আনতে আরিশ আহিলের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, এটাও আমার বউয়ের মতো অজ্ঞান হয়ে গেল, এটাকেও মারার আগে হার্বাল খাওয়ানো উচিত ছিল। আয়ান আরিশের এমন কথায় ওকে স্বাভাবিক করার চেষ্টা করে বলল, ভাই আমার শান্ত হও, কি হয়েছে তোমার? এভাবে ওনাকে শুধু শুধু মারছ কেন তুমি? মারব না। এই বালের ডক্টর বলে 24 ঘন্টায় নাকি আমার বউয়ের জ্ঞান ফিরবে, সেখানে এখন 26 ঘন্টা পার হয়ে 27 ঘন্টা শেষ হতে চলছে। আমার বউ এখনো চোখ খুলছে না। তাহলে বল, এই ডক্টর বালের ডক্টরি করলো, সেখানে একে আমি ছেড়ে দিব? ওকে তো আমি আজ জানে শেষ করব, যাতে এই বালের ডক্টর কারোর সাথে যেন আর বালের ডাক্তারি করতে না পারে। খান মহলের সবাই বসে সন্ধ্যায় টুকটাক কথাবার্তা বলছিলেন। তখন আরিশ বেরিয়ে যেতে ওনারা তেমন দেখেও বিষয়টা দেখেননি। তারপর মুহূর্তে হসপিটাল থেকে কল পেয়ে ওনারা তোড়জোড় করে 4 ভাই একসাথে ছুটে হসপিটালে আসেন। তাড়াহুড়ায় 4 ভাই হসপিটাল এসে এমন ঘটনার দৃশ্য দেখে ওনারা বাক্রুদ্ধ হয়ে শুধু ড্যাব ড্যাব করে আরিশের দিক তাকিয়েছিল। এই ছেলেকে ওনারা দুপুরে খান বংশের বড় ছেলে হিসেবে উপাধি দিল। তার প্রতি কৃতজ্ঞ ছিল, তার প্রতিটা কাজে। কিন্তু রাত পোহাতে না পোহাতে তার বেপরোয়া স্বভাব আবারও জাগ্রত হবে কে জানত। তাহলে হয়তো দুপুরে তাদের দেওয়া বংশের একমাত্র বুদ্ধিমত্তা হিসাবে উপাধি দিত না। তবে এই মুহূর্তে ওনারা আরিশকে কিছু বলতেও পারছেন না। ওনারা কি বা আর বলবে? আরিশ নিজে কুকর্ম করে, বউকে অজ্ঞান করে রেখে এখন এসে ডাক্তারের মাথা ফাটালো। এ নিয়ে যদি ওনারা কিছু বলতে যায়, তাহলে ওনাদের ছেলের ডাইরেক্ট উত্তর আসবে, তোমাদের ছোট ভাইকে সুস্থ অবস্থায় ফিরিয়ে এনেছি, তখন তো ঠিকই বলেছিলে আমি যা করি ঠিক করি। তাহলে এখন আমার বউকে ডাক্তার ফিরিয়ে আনতে পারল না, তাই শাস্তি দিয়েছি, এখন আমার স্বভাব বেপরোয়া। ওনারা এসব চিন্তা করে সেদিন শুধু চুপ ছিলেন। আর নয় তো দিনটা যদি ভাইকে ফিরিয়ে আনার আগে হতো, তাহলে নির্ঘাত আজ সাফওয়ান খান দুটো চর আরিশের গালে লাগিয়ে দিত। তবে কি আর করার, ছেলের উন্মাদনা বেপরোয়া স্বভাব,
নীরবে সহ্য করে ওকে আয়ানের সাথে বাড়ি ফেরত পাঠিয়ে ডক্টর আহিলের যাবতীয় খরচ চিকিৎসা ওনারা করিয়ে তারপর বাড়ি ফিরেন। আরিশ সেদিন বাড়ি ফিরে নিজের রুম থেকে নিচে পর্যন্ত নামেনি। সার্বক্ষণ শূন্য চোখে তাকিয়ে ছিল নিজ প্রেয়সীর ফ্যাকাশে মুখের দিক। এভাবে কেটে গেছে পরপর 2 দিন। জ্যোতি তখন ও জ্ঞানে না আসতে আরিশ বিষণ্ণ মনে উঠে রুমের বারান্দায় চলে যায় স্বচ্ছ নীল আকাশকে দেখার জন্য। আরিশ বারান্দায় গেছে বেশ সময় পার হতেও রুমে আসেনি। সে শুধু এক দৃষ্টিতে বারান্দার দোলনাটার উপর বসে আকাশের দিক তাকিয়েছিল। এভাবে সময় পার হয়ে 1 ঘন্টার মতো কেটে যেতে উঠে দাঁড়ায় রুমের ভিতর আসার জন্য। তারপরের ঘটনা তো আপনারা জানেনই, তাই বর্তমানে ফিরছি। ব্যাক ফারি জ্যোতিকে এই 3 দিনের কথা একে একে ছোট ছোট করে টুকটাক ভাবে বলল। আরিশকে চিলেকোঠার ঘরে পাঠানোর পরে ওরা ইভার বিয়ের দিন দুপুরে এই খবর পেয়েছিল। ইভা আপুর বিয়েতে ওরা ও তেমন সাজেনি, আপুর সাথে পর্যন্ত যায়নি। মনি আর মাইশাকে পাঠিয়েছিল। রাদিফ ভাইয়ের সাথে রোদ আপুর বিয়ে হয়েছে ইভা আপুর বিয়ের দিনই। আর সেদিনই আরিশ ভাই জ্যোতির আব্বুকে নিয়ে এসে সবাইকে চমকে দিয়েছিল। আর সব শেষ ডক্টর বলে গিয়েছিল তোর নাকি 24 ঘন্টা পর জ্ঞান ফিরবে। সেই জায়গায় তোর 3 দিন জ্ঞান না আসতে আরিশ ভাই ডাক্তারের মাথা ফাটিয়েছিল। অতঃপর তোর জ্ঞান আসলো। ফারির মোটামুটি সব খুলে বলায় জ্যোতির মাথায় শুধু একটা কথাই আটকালো, ওর বাবা ফিরে এসেছে। ওর বাবা মরে যায়নি। তাই চোখ দুটো বারবার পলক ফেলতে ফেলতে ফারিকে ওর ডান হাত দ্বারা কোনোরকম সামনে থেকে সরিয়ে কাপা কাপা কণ্ঠে বলল, আমার আব্বু উনি বেঁচে আছেন। বলে চোখ থেকে পানি ফেলতে ফেলতে দৌড়ে রুম থেকে বেরিয়ে সিঁড়ি বেয়ে নিচে মায়ের রুমে এসে দরজা ঠেলে ভিতরে ঢুকতে দেখে এক পাশ ফিরে ওর বাবা ঘুমানো অবস্থায় আছে। এটা দেখে কোনোরকম বলল, ও আব্বু। ইউনুস খান দরজা খোলার শব্দ পেয়ে ওনার ঘুম হালকা হয়ে যায়। তার উপর কাপা কণ্ঠে আব্বু ডাক্তার শুনে দ্রুত বিছানা থেকে উঠে বসে দরজার দিক তাকাতে দেখে তার অতি আদরের কলিজা পাখিটা দরজায় দাঁড়িয়ে ফুপিয়ে কান্না করছে। এটা দেখে উনি হাতের ইশারায় ওকে কাছে ডাকতে জ্যোতি এতটা দৌড়ে নিচে আসার জন্য বেশ হাঁপিয়ে গেছে। এমনিতেই তার শরীর প্রচণ্ড দুর্বল, হাতের বাহুতে ব্যথা। তবুও সেদিকে তোয়াক্কা না করে বাবার ডাকে ছুটে কাছে গিয়ে ওনাকে জড়িয়ে ধরে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলল, আমার আব্বু, তা তুমি আমাদের রেখে কোথায় ছিলে? জানো কত কষ্ট হতো আমার তোমার জন্য, কত মিস করতাম আব্বু ডাকটা। কেন এলে না এতদিন? খুব কান্না পাচ্ছে কিন্তু আমার। ইউনুস খান মেয়ের ফোপানো কথায় ওর মাথায় চুমু খেয়ে বললেন, কাঁদে না আমার মা, এই তো বাবা চলে এসেছি তো শোনা। এভাবে কাঁদলে বাবার কষ্ট হয় তো। এটা কি আমার মা বোঝে না? আমি এখন অনেক কান্না করব তোমার বুকে মাথা রেখে। আর তুমি সে আগের মতো বলবে, কাঁদলে কিন্তু চকলেট দিব না, আরিশের কাছে দিয়ে আসবো। ঠিক আছে? অভিমানী কণ্ঠে ওর এমন কথায় ইউনুস খান মাথা দুপাশে দুলিয়ে মুচকি হাসলেন। তার মেয়েটা এখনো সেই একই রয়ে গেছে, শুধু বদলেছে সময়। এসব ভেবে আবারও ওর মাথায় চুমু খেয়ে বললেন, আমার আম্মুটা আর কাঁদে না, না হলে কিন্তু বাবা আবার চলে যাব। উনি একথা বলতে জ্যোতি ফোপাতে ফোপাতে কোনোরকম কান্নাটা থামাতে ওনার বুক থেকে মুখ উঠিয়ে বলল, এই তো দেখো আর কাঁদছি না, তবুও তুমি আমাদের রেখে আর যেও না। মেয়ের এমন কথায় মুচকি হেসে ওর দু গালে চুমু দিয়ে বললেন, না না, আমার এই পাখিদের রেখে আমি আর কই যাব? সব সময় আমার পাখিদের নিয়েই থাকব। সত্যি তো? একদম পাক্কা সত্যি। জ্যোতি বাবার বুকে বেশ কিছুক্ষণ মাথা রেখে কান্না করার ক্লান্তিটা দূর করে আস্তে করে উঠে বসতে ইউনুস খান বললেন, তুমি দুপুরে খেয়েছ মা? জ্যোতি উনার কথায় মাথা দুপাশে ঘুরালো, যার মানে না, সে এখনো ভাত খায়নি। জ্যোতির না শব্দে মাথা নাড়ানো দেখে উনি হালকা চাপা সুরে বললেন, এগুলো কিন্তু আমার পছন্দ না আম্মু, তাড়াতাড়ি খেয়ে আসো। জ্যোতি বাবার কথায় মাথাটা নিচে করে আসতে বলল, আচ্ছা, বলে উনার থেকে বিদায় নিয়ে খাবার টেবিলে আসে। জ্যোতিকে খাবার খেতে টেবিলে আসতে দেখে সানজিদা খান বললেন, তোমার খাবার ফারিকে দিয়ে রুমে পাঠিয়েছি। জ্যোতি উনার কথায় আর টেবিলের কাছে দাঁড়ালো না, সিঁড়ি বেয়ে পুনরায় নিজের রুমে যাবে বলে সিঁড়িগুলো পার করে করিডোর আসতে
রোদকে পার্পেল কালার সিল্কের শাড়ি পরে ওর পাশ থেকে চলে যেতে দেখে রোদের শাড়ির আঁচলটা খামচে ধরে চোখ মুখ ছোট করে বলল, রোদ আপু। চলতি পথে বাধা পেয়ে, পাশাপাশি অসহ্য কারো কণ্ঠ পেয়ে রোদ বিরক্তিতে ভ্রুকুচকে পিছন ঘুরে বলল, সমস্যা কি? এভাবে আঁচল টেনে ধরেছিস কেন? সন্ধ্যা রাত, তবে ঘড়ির কাঁটায় 37 মিনিট। জ্যোতি আরিশের রুমে বসে ওর জামা কাপড়গুলো ভাঁজ করে কভারে ভরছিল। কারণ আরিশ রুমের দরজা বাহির থেকে পিন লক সেট আপ করে গেছে, যাতে করে জ্যোতি সেদিনের ন্যায় ওর রুম থেকে জ্যোতির রুমে যেতে না পারে। জ্যোতি জামাকাপড়গুলো রাখার এক সময় আরিশ দরজা খুলে ভিতরে আসতে জ্যোতি আর চোখে একবার দেখেও দেখল না, বরং আগের ন্যায় জামা কাপড়গুলো কভারে রাখছিল। জ্যোতিকে জামা কাপড়গুলো রাখতে দেখে আরিশ স্বাভাবিক কণ্ঠেই বলল, মৌ। তিনটা দিন পর আরিশের মুখে মৌ ডাকটা শুনে জ্যোতির হৃদয়টা আটকে উঠল। চোখ দুটোতে মুহূর্তেই পানি এসে টলটল করল। তবুও আরিশের ডাকের পিছন ঘুরে তাকালো না, বরং ওকে আগের ন্যায় ইগনোর করে জামা কাপড়গুলো রেখে কাভারটা আটকে আরিশের পাশ কাটিয়ে চলে আসতে নিলে আরিশ আবারও স্বাভাবিক কণ্ঠে বলল, ডাকলাম তো, কানে যাচ্ছে না? কে শুনে কার কথা? জ্যোতি নিজের মতো করে আরিশের থেকে চলে আসতে নিলে আরিশ ওর ডান হাতের বাহু টেনে ঘুরিয়ে ওর সামনে এনে দুই বাহুতে হাত রেখে চোখ রাঙিয়ে বলল, সমস্যা কই? জ্যোতিকে কিছু না বলে নিচের দিক তাকিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে আরিশ পরপর দুটো নিঃশ্বাস ফেলে নিজেকে স্বাভাবিক রেখে ওকে টেনে বুকের সাথে জড়িয়ে ধরতে নিলে জ্যোতি ওকে সজোরে নিজের থেকে ধাক্কা দিয়ে দূরে সরাতে আরিশ হঠাৎ ধাক্কায় ব্যালেন্স হারিয়ে পিছিয়ে যায়। 2 সেকেন্ড পার হতে আরিশ কি হয়েছে বুঝতে পেরে দাঁতে দাঁত চেপে চোখ গরম করে জ্যোতির দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, মৌ, আমাকে রাগাস না, আদর করতে এসেছি, চুপচাপ সহ্য করে নে। আর নয় তো। এতটুকু বলে আরিশ অন্য দিক তাকিয়ে ঘন ঘন কয়েকটা নিঃশ্বাস ফেলে মাথা দুপাশ ঘুরিয়ে জ্যোতির দিকে হাত বাড়িয়ে ওকে কাছে ডেকে বলল, কাম, ভীষণ আদর করার ইচ্ছে হচ্ছে, সত্যি বলছি ব্যথা দিব না। জ্যোতি আরিশের কথার মানে বুঝে চোখ দুটো গরম করে তাকালো। তবে এই লোককে যে ও কিছু বলতে পারবে না এটা জেনে ইগনোর করে চলে যেতে আরিশ জ্যোতিকে বারবার এভাবে ইগনোর করতে দেখে নিজেকে বারবার স্বাভাবিক অবস্থায় রাখতে চেয়েও রাখতে পারল না। সে তো এসেছিল তার মৌকে একটু ভালোবাসা দিবে বলে, তাকে একটু আদর করবে বলে। কিন্তু এই মেয়ে তাকে কোনোদিনও স্বাভাবিক অবস্থায় থাকতে দেবে না। আরিশ রাগে শূন্য হয়ে ওকে টেনে মুহূর্তেই দেয়ালের সাথে চেপে ওর ঠোঁটে ঠোঁট মিশিয়ে দিতে জ্যোতি আরিশের থেকে ছাড়া পাওয়ার জন্য ছটফট করতে আরিশ ওকে ছাড়ল না, বরং নিজের রাগ কমানোর জন্য সেই সমস্ত রাগ জ্যোতির ঠোঁটের উপর ছাড়ল। আরিশের এক সময় রাগ কমে আসতে জ্যোতির ঠোঁট ছেড়ে উঠে ওর মুখের দিকে তাকিয়ে বলল, আমি ততক্ষণই স্বাভাবিক থাকব যতক্ষণ পর্যন্ত তুই আমাকে স্বাভাবিক রাখতে সাহায্য করবি। অন্যথায় মনে রাখিস, তোকে আমি এক চুল পরিমাণও ছাড় দেব না। দরকার হয় তোকে মেরে নিজেও মরে যাব, তবুও আমার অবাধ্যতা হতে দিব না। আরিশ কথাগুলো বলতে জ্যোতি মুখ ফিরিয়ে অন্য পাশ তাকালো। তার চোখ থেকে টপ টপ করে পানি ঝরল। তার এসব শুনতে ভালো লাগছে না, তাই অন্য পাশ তাকাতে আরিশ বারবার নিজের রাগকে স্বাভাবিক রাখতে চেয়েও পারল না। জ্যোতির মুখ ফিরানো দেখে নিভে যাওয়ার রাগটা পুনরায় মস্তিষ্কে জাগ্রত হতে আরিশ ওকে ওর দুই বাহু চেপে চেঁচিয়ে বলল, মৌয়ের বাচ্চা, তোর সাহস হয় কি করে আমাকে ইগনোর করার, অন্য দিক মুখ ফিরিয়ে থাকার? বল। জ্যোতি ভয়ে সিটিয়ে মনে কিছুটা সাহস সঞ্চয় করে বলল, আপনি আমাকে এভাবে ঘর বন্দি করে রাখবেন কতদিন? শুনুন, আপনি যদি জোর করে আমার উপর অধিকার খাটাতে আসেন তাহলে আমি নিজেকে শেষ করে দিব। জ্যোতির এতুর কথায় আরিশ দাঁতে দাঁত চেপে জ্যোতির চুলের মুঠি ধরে ওর চিবুক চেপে বলল, একটুখানি পুটুলি বলে কিনা নিজেকে শেষ করে দিবে? মনে তো চাচ্ছে তুলতুল নরম গাল চাপড়ে লাল করে দিই। আরিশ হঠাৎ ওকে ধাক্কা মেরে বিছানায় ফেলে হাত দুটো মুঠিবদ্ধ করে রুম থেকে বেরিয়ে পুনরায় আবারও বাহির থেকে পিন লক সেট আপ করে দিল। কারণ এই মেয়ের সামনে থাকলে নির্ঘাত ওর মাথায় রক্ত উঠে যাবে, তখন আবারও আঘাত করবে, পরবর্তীতে সে নিজেই কষ্ট পাবে। আরিশ দরজা বন্ধ করে চলে যেতে জ্যোতি ওভাবে বালিশে মুখ চেপে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলল, কেন এভাবে কষ্ট দিচ্ছেন আমাকে?
কেন এভাবে ভালোবাসার দহনে পোড়াচ্ছেন? আমি তো আপনাকে ভালোবাসি। তাহলে আপনি কেন বোঝেন না? আমার অভিমান, আমার কষ্ট। আপনি যদি আমাকে মেরে কেটে ভাসিয়েও দেন, তবুও আমার আপনাকে চাই। পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট কাজও যদি আপনি আমার সাথে করেন, তবুও আপনিটাকেই বারংবার চাই। কিন্তু আমি নিজেকে আর আপনার কাছে সঁপে দিব না। আমিও দেখব আপনি জেদ দেখিয়ে কতদিন আমাকে এভাবে আটকে রাখতে পারেন। আরিশ ইচ্ছে করে রুম থেকে বেরিয়ে গেছে, আর নয় তো এই মেয়েকে আজ সে আদর করতই। কতদিন হয়ে গেল, তার মৌকে সে একান্ত নিজের করে পায় না। তাই কখন কন্ট্রোল হারিয়ে আবারও জোর করে কিছু করলে, তখন দেখা যাবে তার বউটা এবার আর 3 দিন নয় বরং 10 দিন অচেতন হয়ে পড়ে থাকবে। কারণ সে অল্প আদর করে সন্তুষ্ট নয়, তার যতক্ষণ পর্যন্ত মন না ভরবে সে তার বউকে আদর করবে। তাই জোর করে নয়, বরং দুজনার স্ব ইচ্ছায় পরবর্তীতে হবে। আর রইল বাকি, তার মন নিজেকে শেষ করে দেওয়ার কথাটা। তাহলে সেটা কোনোদিনও জুতি পারবে না। কারণ সেই সমস্ত কোন জিনিস আরিশ নিজের রুমে রাখিনি যেটা দিয়ে জুতি নিজেকে আঘাত করতে পারবে। তাই নির্ভয়ে আরিশ রুম ত্যাগ করেছে তৎক্ষণে। আজ 8 দিন হলো জিয়ানলুইজি গ্যান্টানার খান বাড়ির বিয়ে উপলক্ষে এখানে এসেছেন। জুতির অসুস্থতার জন্য ওনারা এখন পর্যন্ত যেতে পারেননি। এখন যখন জুথি মোটামুটি সুস্থ আছে তাই ওনার ফ্যামিলি নিয়ে সুইজারল্যান্ড ফিরবে বলে গোছগাছ করলে, আরিশ ওনাদের যেতে নিষেধ করে আরও কিছুদিন থাকতে বললে, ওনারা থাকার ইচ্ছা পোষণ করলেও গ্যান্টনার, ওনার বিলাসবহুল ব্যবসা, তার দেখাশোনা করার জন্য আরিশের কথায় স্ত্রীর সন্তানকে রেখে সুইজারল্যান্ড ফিরেন। তাতে আরিশ কিছু বলেনি। কি বলবে? কতদিন হলো উনি এখানে এসেছেন, এখন যদি নিজ ব্যবসায় ফিরে তাতে হাত না লাগায় তাহলে সেটা তো রসাতলে যাবে, তাই না? তাই আরিশ তাকে যেতে না করেনি। কারণ ওর মামনি লুসিয়ান তো ছিলই। তবে আরিশ গ্যান্টানারকে এয়ারপোর্ট পর্যন্ত ছাড়বে বলে সাথে এসেছে। আরিশ উনাকে ঠিকঠাক মতো এয়ারপোর্টের রাত্র 11টার ফ্লাইটে উঠিয়ে দিয়ে চলে আসে। রোদ রাদিফের রুমের বারান্দায় বসে রাতের আকাশের ঝলঝল করা গোল আকৃতির চাঁদটার দিক এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তার কিছুই ভালো লাগছে না। শান্তশিষ্ট ভদ্র মানুষটা এই কয়দিনে কেমন হিংস্র মানুষে পরিণত হয়েছে। কই সে তো বাড়ির সবার সাথে আগের মতো স্বাভাবিকই থাকে। তাহলে রোদকে দেখলেই কেন তার বেপরোয়া স্বভাবগুলো জেগে ওঠে? রোদ তো তার কাছে জোর করে ভালোবাসা চাইছে না। বিয়েটা তো তাদের নামের মাত্র, সেটা তো সেদিন বাসর রাতেই রাদিফ তাকে জানিয়ে দিয়েছিল। তাহলে তার আর কিসের আশা রইল? রোদ চাঁদটার দিকে তাকিয়ে আরো হাবিজাবি কত কিছু চিন্তা করে রুমের মধ্যে আসতে দেখে রাদিফ অফিসের জামাকাপড়গুলো খুঁজছে। রাদিফকে কাপড় চেঞ্জ করতে দেখে রোদ মনে মনে আওড়ালো, উনি আসলো কখন? কই আমি তো কোন শব্দ পেলাম না। রোদ সরু চোখে রাদিফের দিক তাকিয়ে কথাগুলো আওড়ানোর মধ্যে রাদিফ রোদের উপস্থিত টের পেয়ে ওকে কষ্ট দেওয়ার জন্য বাঁকা হেসে নাক চাপার মতো করে রোদের দিকে ঘুরে বলল, ছি, আমার রুম থেকে এমন বাজে গন্ধ আসছে কেন? মনে হচ্ছে কোন জ্যান্ত পচা জিনিস আমার রুম জুড়ে ঘুরঘুর করছে। বলে রোদের একদম কাছে গিয়ে নাক টেনে ওর শরীরের গন্ধ শুকে সোজা হয়ে দাঁড়িয়ে চোখ গরম করে রোদকে আবারও বলল, যা ভেবেছিলাম, গন্ধটা তোর শরীর থেকে আসছে। রাদিফের এমন অপমানজনক কথা শুনে রোদ বোকা বনে গিয়ে নিজের শরীরের গন্ধ শুকতে দেখে না কোন বাজে গন্ধ তার শরীর থেকে আসছে না। তাই ছোট ছোট চোখ করে রাদিফের দিকে তাকিয়ে বলল, কই আমি তো কোন গন্ধ পাচ্ছি না। ওর কথা সম্পূর্ণ করার আগেই রাদিফ রোদের চিবুক চেপে গম্ভীর কণ্ঠে বলল, বললাম না গন্ধ আসছে, তুই এক্ষুনি গোসল করবি। আর নয়তো তোকে, এতটুকু বলে ঘাড়টা কাত করে বাঁকা হেসে বলল, তোর ওই নরম গাল চাপড়ে লাল করে দিব। কি আর করার? এখন রোদ যদি রাদিফের কথা না শুনে তখন ঠিকই এই লোকটা তাকে বন্ধ রুমে তার নরম গাল দুটো থাপড়ে লাল করে দিবে। তাই রাদিফের থেকে চোখ সরিয়ে মাথাটা নিচু করে বলল, ঠিক আছে, আমি গোসল করছি। বলে রোদ জামাকাপড় না নিয়েই ওয়াশরুমে চলে যায়। রোদ চলে যেতে রাদিফ সেদিকে তাকিয়ে আবারও বাঁকা হাসল। অতপর মনে মনে আওড়ালো, সবে তো মাত্র শুরু, তোর জীবনটা আমি একদম নরক বানিয়ে জ্বালিয়ে ছাই করে দিব। তখন বুঝবি আমাকে বিয়ে করার কত মজা। রোদ প্রায় 20-22 মিনিট গোসল শেষ করে জামা কাপড় পরতে নিলে দেখে ও কোন জামা কাপড় না নিয়েই গোসলে ঢুকেছে।
এটা দেখে রোদ নিজেই নিজের উপর বিরক্ত হলো। পুরো ওয়াশরুম জুড়ে একটা তোয়ালে ছাড়া কোন শুকনো কাপড় নেই। রোদ ভেবে পায় না এখন সে কি করবে। তাই কোন উপায়ান্তর না পেয়ে ভিজা কাপড় চেঞ্জ করে তোয়ালেটা গোল করে পেঁচিয়ে ওয়াশরুম থেকে বেরোনোর জন্য রুমের ভিতর উকি মেরে দেখল রাদিফ আছে কিনা। রাদিফের কোন ছায়া বস্তু না পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে ওয়াশরুম থেকে বেরিয়ে কভার পর্যন্ত আসতে রুমের বারান্দা থেকে কারো রুমে ঢোকার শব্দ পেয়ে রোদ ততক্ষণে ঘুরে সেদিকে তাকাতে দেখে রাদিফ ওর দিকে কেমন করে তাকিয়ে। এটা দেখে রোদ ও কি পরে রাদিফের সামনে দাঁড়িয়ে আছে সেটা না ভেবেই তুলিয়ে বলল, গোসল করেছি তো, এখন আর আমার গা থেকে গন্ধ আসছে না, সত্যি বলছি। রিনঝিন থম দেওয়া বাতাস, শহরের রাস্তা জুড়ে ল্যাম্পপোস্টের হলুদ আলোয় আলোকিত। শহরের ব্যস্ত রাস্তায় গাড়ি চলাচলের তীব্র হর্নের শব্দ, প্রতিটা জায়গা মুখরিত হচ্ছে। এই সময় ফারি নিজ রুম বসে ফোনে মাই ফল্ট মুভি দেখছে। আর চোখ জোড়া শুরু করে ডান হাতের তর্জনী ও আঙুলের নখ দাঁত দিয়ে কাটছে। এমন সময় ফারির মনে হলো পিছন থেকে কেউ ওকে সাপের মতো পেঁচিয়ে নিচ্ছে। ওর এমনটা মনে হতে ভয়ে দরফরিয়ে উঠে হাতের মোবাইলটা হাত থেকে ফেলে দিয়ে যেই চিৎকার করতে নিবে এমন সময় কেউ ওর কানের কাছে ফিসফিস করে বলল, ডোন্ট বি অ্যাফ্রেড মাই গার্ল, আই মহিয়ার। অর্থ, ভয় পেও না মাই ডল, আমি এসেছি। রুশিয়ানের এমন নেশাতুর কণ্ঠ শুনে ফারি ঘাড় ঘুরিয়ে ওর চোখের দিকে তাকাতে দেখে রুশিয়ান কেমন চোখ করে ওর ঠোঁটের দিকে ঝুঁকে আসছে। এটা দেখে ফারির সাথে সাথে রুশিয়ানের দৃষ্টি থেকে মুখ ঘুরিয়ে অন্য পাশে সরিয়ে নিল। ফারিকে হঠাৎ এভাবে মুখ ঘুরিয়ে নিতে দেখে রুশিয়ান কপাল কুঁচকে ওর দিক আরেকটু ঝুঁকতে ফারি রুশিয়ানকে নিজের থেকে ঠেলে সরাতে চেয়ে বলল, এটা ঠিক হচ্ছে না। হুটহাট করে এভাবে অনুমতি না নিয়েই ফারি কথাটা সম্পূর্ণ শেষ করতে পারল না। তার আগেই রুশিয়ান ওকে টেনে বিছানায় ফেলে ফারিকের নিচে রেখে ওর উপরে রুশিয়ান উঠে ফারির কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, ফরেন বয়েজ আর লাইকড, বাট দেয়ার রোমান্স ইজ নট লাইকড। ইটস ভেরি ব্যাড মাই গার্ল। অর্থ, গোমরা মুখ, ফরেন ছেলে পছন্দ, কিন্তু তাদের রোমান্স পছন্দ নয়। এটা খুবই খারাপ, আমার ব্যক্তিগত নারী। রুশিয়ান কথাটা শেষ করে বিপরীত ফারির কোনো তোর কথা না শুনেই ওর নরম তুলতুলে গোলাপি ঠোঁট দুটো নিজের আয়তে নিয়ে চুষতে আরম্ভ করল। রুশিয়ানের এমন কাজে ফারি ওর থেকে ছায়া পেতে ছটফট করতে রুশিয়ান নিজেই ওর থেকে সরে এলো। রুশিয়ান ওর থেকে সরে আসতে ফারি মুখটা আবারও ঘুরিয়ে অন্য পাশ করতে রুশিয়ান বেশ বিরক্ত হয়ে বলল, সমস্যা কি তোমার? কয়েকদিন জগত এমন করসকন। রুশিয়ানের এমন গম্ভীরনীয় কণ্ঠে মাথাটা রুশিয়ানের দিক করে ছোট ছোট চোখ করে তাকালো রুশিয়ানের চোখের দিক। তার কিছু বলার ভাষা নেই। তার এভাবে রুশিয়ানকে ফিরিয়ে দিতে কষ্ট হচ্ছে, তবুও বারবার শুধু মনে পড়ছে তার মায়ের বলা ইভার ফের আসার দিন রাতের কথাগুলো। পরপর থাপ্পড় দুটো, কি ভয়ঙ্কর লাগছিল সেদিন তার মাকে। এতটুকু ভেবে ফারির মনে পড়ে সেদিন রাতের কথা। সেদিন সন্ধ্যার রাতে ইভা নতুন জামাইকে নিয়ে ফের আসায় তাদের সন্ধ্যায় নাস্তা দেওয়ার জন্য কর্তিরা রান্নাঘরে বিভিন্ন নাস্তা বানাতে ব্যস্ত। বাকিরা ছোট বড় সবাই প্রায় এক জায়গায় বসার ঘরে বসা ঘোষগল্প করছে। শুধু ফারি রুশিয়ান ব্যতীত তারা খান মহলের খোলা বাগানে একসাথে বেশ ঘনিষ্ঠ সময় পার হয়ে করেছে। তবে ঘনিষ্ঠ মানে এটা নয় যে তারা একসাথে ওইসব লুতুর পুতুল কাজ করেছে, বরং তারা একসাথে একে অপরের ছোঁয়াছুঁয়ে খেলেছে, রাতের আকাশের সুন্দর তারাগুলো উপভোগ করেছে, একে অপরের মনের কথা বলেছে। এক সময় দুজন দুজনার সাথে সময় কাটাতে রুশিয়ান ফারির কোমর পিছন থেকে জড়িয়ে গোল গোল ঘুরতে ফারিও হাসতে হাসতে বলল, কি করছেন? নামান আমাকে, পড়ে যাব তো। কে শুনে কার কথা? রুশিয়ান দু তিনটা ঘুরুনি দিতে হাসি মুখে ওকে আস্তে করে মাটিতে ধার করিয়ে ওর মুখের দিকে ঝুঁকে ওর ঠোঁটে চুমু খেতে গেলে পিছন থেকে কারো গমগমে কণ্ঠে বলা কিছু বাক্য শুনে রুশিয়ান ঘুরে সেদিকে তাকায়। এই যে বিদেশি ফর্সা ছেলে, তোমাকে তোমার মা ডাকছে। মেহজাবিন খানের কথায় রুশিয়ান আর চোখে একবার ফারির দিক তাকিয়ে ঘুরে মেহজাবিন খানের দিক তাকিয়ে বলল, ইয়েস আই এম গোয়িং। রুশিয়ান উক্ত কথাটা শেষ করে জায়গা ছাড়তে মেহজাবিন খান ফারির দিক ঘুরে ওর মুখ থেকে কোন রকম শব্দ বের করার আগে পরপর শক্ত হাতে ফারির দুগালে ধাবা মার্কা চর মারতে ফারি পরপর এমন থাপ্পড় খেয়ে তন্দ্রা খেয়ে গালে দুহাত রেখে ততক্ষণে তার মাকে সে কিছুই বলল না।
শুধু নীরবে নাকের পাঠা ফুলিয়ে চোখের অশ্রু বিসর্জন দিতে লাগল। তার বুঝে আসলো না, তার মা হঠাৎ তাকে এভাবে মারল কেন। ফারি এসব ভেবে না পেরে যখন গালের ব্যথাটা আঁচ করতে পারল, তখন নিঃশব্দে কান্নাটা ফুপিয়ে উঠতে মেহজাবিন খান বললেন, এটা খান মহল, তোমাদের স্বাধীনতা দেওয়া হয়েছে। তাই বলে এই না যে তোমরা যা মনে চাইবে তাই করবে। এই ছেলেটা আসার পর থেকে বেশ কিছুদিন লক্ষ্য করেছি, ছেলেটার সাথে অতিরিক্ত ঘেঁষাঘষি করছো তুমি। সেগুলো আমার মোটেও পছন্দ না। তোমাকে ওয়ান করছি, বাধ্য করছি না। ফের এসব কিছু তুমি তোমার কল্পনাতে এনো না, মনে রেখো আমার চোখে যেন দ্বিতীয়বার এইসব কোন জিনিস না পড়ে, কারণ বিদেশি কোন ছেলের সাথে তোমার বিয়ে আমরা কোনোদিনও দেব না। সো বি কেয়ারফুল। মেহজাবিন খান উক্ত কথাগুলো বলে আর এক মুহূর্ত ওখানে দাঁড়ালেন না। রাফ পা হেঁটে বাড়ির ভিতরে চলে গেলেন। উনি চলে যেতে ফারি অশ্রুসিক্ত নয়নে উনার চলে যাওয়ার দিক তাকিয়ে কিছুক্ষণ ওভাবে ফুপিয়ে কেঁদে হুট করেই দৌড়ে বর্ষার ঘর পেরিয়ে কাউকে কিছু বুঝতে না দিয়ে নিজের রুমে চলে এল। সেদিনের পর থেকে লুসিয়ান যতবার ফারির সাথে আলাদা করে সময় স্পেন্ড করতে চেয়েছে, ফারি ততবারই এটা ওটা বলে দূরত্ব বাড়িয়েছে, শত হোক তার ফরেন ছেলে পছন্দ। সে তার মা বাবার অবাধ্য হবে না। কিন্তু এর দূরত্ব যেন লুসিয়ান মেনে নিতে পারছিল না। তাই আজ সুযোগ বুঝে ফারির রুমে একান্ত ফারির সাথে কথা বলতে এসেছে। ফারিকে একমনে কিছু একটা ভাবতে দেখে লুসিয়ান ওর বাহুতে ধাক্কা দিয়ে বলল, হোয়াট হ্যাপেন্ড টু ইউ? হোয়াট আর ইউ থিঙ্কিং সো মাচ অ্যাবাউট? অর্থ, কি হয়েছে তোমার? কি এত ভাবছো তুমি? ফারি লুসিয়ানের পুনরায় গমগমে গম্ভীর কণ্ঠ শুনে ভাবনার জগৎ থেকে বেরিয়ে এসে বলল, কই কিছু ভাবছি না তো। আপনি আমার রুম থেকে যান। প্লিজ ডোন্ট মেক মাই হেড হট, গো বিফোর কামিং ক্লোজ। আই এম আ বয় হু গ্রো আপ ইন সুইজারল্যান্ড, অ্যান্ড আই লাইক এ ডার্ক রোমান্স। Although I didn't before, I once took a book from my brother and read it. Since then, I've been quite interested in dark romance. অর্থ, আমার মাথা গরম করবা না, কাছে আসার আগেই জান, এটা কেমন ব্যবহার? আমি সুইজারল্যান্ডে বড় হওয়ার ছেলে, আমার ডার্ক রোমান্স পছন্দ। যদিও এটা আগে ছিল না, ভাইয়ের থেকে একটা বই নিয়ে পড়েছিলাম। তখন থেকেই ডার্ক রোমান্সে বেশ আগ্রহী আমি। লুসিয়ান এর কথা শেষ হতে ফারি সরু চোখে পুনরায় ওর চোখের দিকে তাকালো। তার এটা জানা, আরিশ ভাই ডার্ক রোমান্সের বইগুলো বেশ পছন্দ করে। যখন ভাই দেশে ছিল প্রায় সময় ফ্রি থাকলে বাসায় বসে পড়ত। তবে সে বিষয়ে তখন তেমনটা জানা ছিল না ওর। তাই তেমন গুরুত্ব দিয়ে দেখেনি যে আরিশ ভাইয়ের মতন একটা লোক উপন্যাসের বইও পড়তে জানে। তবে এখন বেশ জানে কেন আরিশ এই উপন্যাসগুলো পছন্দ করত। আজ হঠাৎ লুসিয়ান এর মুখে ডার্ক রোমান্সের কথাটা শুনে বুকের মধ্যে ধুপ করে উঠল। সত্যি বলতে ডার্ক রোমান্স তারও পছন্দ। ফারিকে আবারও কিছু একটা একখানে ভাবতে দেখে লুসিয়ান ঝুঁকে ওর নরম তুলতুলের ঠোঁট দুটো নিজের আয়তে নিয়ে নিল। ফারিও আর বাধা দিল না। দিয়ে কি করবে? এই লোক কি ওর কথা শুনবে নাকি? লুসিয়ান 12 সেকেন্ড ফারির ঠোঁটে মোহ থাকতে দরজায় খটখট শব্দ পেয়ে ফারির থেকে সরে আসতে শুনতে পেল মেহজাবিন খানের কণ্ঠ। ফারি দরজা খোল। ফারি এই সময় রুমে মায়ের কণ্ঠ পেয়ে দরফরিয়ে উঠে লুসিয়ানকে একটু জোরেই ধাক্কা দিয়ে ওর থেকে সরিয়ে আশেপাশে তাকিয়ে ঘন ঘন নিঃশ্বাস করতে ফেলতে তাড়াতাড়ি লুসিয়ানের হাত ধরে ওকে খাটের তলায় ঢুকতে বলল, প্লিজ তাড়াতাড়ি খাটের নিচে ঢুকে পড়ুন, আর নয়তো আমি আজ শেষ। অজাব আমি কেন ওই খাটের নচের নোংরা জায়গায় যাব? দয়া করুন না, প্লিজ ঢুকুন। চোখ দুটো সরু করে। কিন্তু এত কথা বলার সময় নেই, আম্মু বারবার দরজা ধাক্কা দিচ্ছে, প্লিজ ঢুকুন প্লিজ প্লিজ। ফারিদ তাড়াহুড়ায় কথাগুলো কোনোরকম শেষ করে নিজেই ঠেলে ঠুলে খাটের তলায় লুসিয়ানকে ঢুকিয়ে দিল। অতপর চোখে মুখের জড়ো হাওয়া ঘামগুলো শরীরের ওড়না দ্বারা মুছে দরজাটা খুলে দিতে মেহজাবিন খান ভিতরে ঢুকে চারপাশটা দেখে ওর দিক তাকিয়ে ভ্রুকুচকে বললেন, কার সাথে কথা বলছিলে তুমি এতক্ষণ? ফারি মায়ের কথায় পর পর রোগ গিলে হাসার চেষ্টা করে বলল, কই আম্মু, আমি তো কার সাথে কথা বলছিলাম না। কিন্তু আমি তো স্পষ্ট শুনেছিলাম, তুমি কাউকে চলে যেতে বলেছিলে। ফারি মেহজাবিনের এমন কথায় পরনের স্কার্টটা খামচে ধরে রিনিয়ে বলল, ও
ও তুমি এই কথাটা বলছো? আমি তো ফোনে মুভি দেখছিলাম, আর ভিলেন তাকে চলে যেতে বলেছিলাম। যেন নায়িকার সাথে নায়কের মিল হয়। কিন্তু আমার তো মনে হলো, তুমি কারোর সাথে কথা বলছিলে। আরে আম্মু, তুমি আমাকে এভাবে অবিশ্বাস করছো কেন? আমি রুম আটকে কার সাথে কথা বলবো? মেহজাবিন খান আর কথা বাড়ালেন না। তিনি মেয়েকে চেনেন, তাই এই মুহূর্তে বাড়াবাড়ি না করে সন্দিহান দৃষ্টিতে রুমের চারপাশটা একবার তাকিয়ে চলে গেলেন। উনি চলে যেতে পারি। স্বস্তির নিঃশ্বাস ফেলে ভিতর থেকে দরজাটা লক করে খাটের কাছে এসে লুসিয়ানের হাত ধরে ওকে বের করে আনতে দেখে ওর শার্টে মাথার চুলে আন্দু লেগে আছে। এটা দেখে ফারি শরীরের ওড়নাটা হাতে নিয়ে লুসিয়ানের মাথা শার্টের আন্দুগুলো ঝেড়ে দিতে লুসিয়ান তাকালো ফারির ওড়না ছাড়া শরীরের দিকে। ফর্সা শরীর, স্কার্টের সাদা পেট পর্যন্ত টপটায় যেন হাই কি দ্বিগুণ হটিনি লাগছে। লুসিয়ান আর নিজেকে দমাতে পারল না, হুট করি ফরির উন্মুক্ত ঘাড়ে চুমু খেয়ে সরে এসে মাথাটা চুলকে বলল, নো ওয়ে বিবিজান, ইউ আর এক্সট্রিমলি হট। আই ডোন্ট নো, ইফ আই ফিল কমপ্লিট ওনারশিপ ওভার ইউ, হোয়াট উড আই ডু? মেবি আই ডো ইট আপ ইউর হটনেস ইফ আই ক্যান হ্যান্ডেল ইট। অর্থ, না হওয়া বিবিজান, আপনি ভীষণ হট। জানি না আপনার উপর সম্পূর্ণ অধিকার বোধ পেলে আপনাকে কি করি। হয়তো হটনেস নিতে না পেরে খেয়ে ফেলতে পারি। লুসিয়ান কথাটা শেষ করে হঠাৎ করেই ফারিকে টেনে নিজের সাথে জড়িয়ে বিছানায় ধপাস করে ওভাবে শুয়ে পড়ল। তারপর তারপর আর কি? দুজনে বেশ মুহূর্ত কাটালো, তবে এইসবের ভিতর লুসিয়ান কিছু একটা মনে মনে পরিকল্পনা আঁটল। তবে তা ফারিকে বুঝতে দিন না, নিজ মনেই রাখল। তখন রোদ শাওয়ার শেষ করে, কোন উপায়ান্তর না পেয়ে, কি করবে না করবে ভেবে না পেয়ে, রুমে কারো উপস্থিতি টের না পেয়ে স্বস্তিতে পুরো শরীরে শুধু তোয়ালে পেঁচিয়ে বেরিয়ে এল। এমন সময় রুমের মধ্যে কারো উপস্থিতি টের পেয়ে তড়িঘড়ি করে পিছন তাকিয়ে দেখে রাদিফ বারান্দা থেকে ওর দিকে কেমন চোখ করে এগিয়ে আসছে। এটা দেখে রোদ ও কি পরে রাদিফের সামনে দাঁড়িয়ে আছে সেটা না ভেবেই তুলিয়ে বলল, গোসল করেছি তো, এখন আর আমার গা থেকে গন্ধ আসছে না, সত্যি বলছি। ততক্ষণে রাদিফের কি হলো কে জানে, অতিরিক্ত ফর্সা শরীর, সমস্ত শরীরে চিকচিক পানি, লম্বা চুলগুলো থেকে টপ টপ পানি পড়া উন্মুক্ত দুটি পা, সব মিলিয়ে যেন রাদিফ হুঁশ হারিয়ে ফেলল। তার পুরো শরীরে কেমন পুরুষত্ব জেগে উঠল। রাদিফ অতিরিক্ত কন্ট্রোল হারিয়ে শেষে গরম নিঃশ্বাস ফেলে ড্রেসিং টেবিলের পাশে রাখা কাচের ফুলের টপটা ছুঁড়ে রোদের পায়ের কাছে ফেলে চেঁচিয়ে বলল, এভাবে অর্ধনগ্ন হয়ে আমাকে সিডিউস করার চেষ্টা করছিস? তোর কি মনে হয় তুই এভাবে আসলে আমি তোর সাথে ইন্টিমেন্ট হব? তারপর তোর পেটে বাচ্চা আসুক, তারপর আমি বাধ্য হয়ে তোকে মেনে নেই? কথাটা বলে তেড়ে এসে রোদের উন্মুক্ত দুই বাহু চেপে ধরে ঝাক্কাতে ঝাক্কাতে আবারও কিছু বলতে যাবে এমন সময় রোদের তোয়ালেটা আলগা হয়ে পড়ে যেতে নিলে রোদ চোখটা খিচে বন্ধ করে নিতে রাদিফ রোদের বুকের কাছে থেকে তলাটা চেপে ধরতে আনমনেই রোগ গিলে পর মুহূর্তেই কিছু একটা মনে করে বাঁকা হেসে বলল, ওয়েট, তুই তো আমার বউ তাই না? আমার তো অধিকার আছে তোর সাথে বেড পারফরমেন্স করার। বলে ওকে ঘুরিয়ে বিছানার উপর ধাক্কা দিয়ে ফেলতে রোদ ঘন ঘন নিঃশ্বাস নিয়ে বলল, আমি আপনার সাথে থাকতে চাই না। দয়া করে আমার সাথে এমনটা করবেন না। রাদিফের মাথা এমনিতেই গরম ছিল, তার উপর থাকতে চাই না শব্দটা শুনে হিতাহিত জ্ঞান হারিয়ে গায়ের শার্টের বোতাম খুলতে খুলতে রোদের দিক এগিয়ে আসতে আসতে বলল, কেন সোনা, বিয়ে করছো? স্বামীকে বেডের শান্তিটুকু দেবে না? তবে আমি যে আজ আমার ফুলবানুর সাথে ইন্টিমেন্ট হবই। বলে রোদকে ছুটি নিলে রোদ পিছিয়ে বলল, প্লিজ রাদিফ ভাই, আমার সাথে এমনটা করবেন না। রাদিফ রোদকে পিছিয়ে যেতে দেখে ওর পা ধরে ওর কাছে টেনে এনে বলল, আজ থেকে তোকে আমি বেডেও নিব, তখন বুঝবি ইচ্ছার বিরুদ্ধে কিছু হলে কেমন লাগে। বলে রোদের কোন কথা না শুনেই রোদকে নিজের সাথে আস্তে আস্তে একটু করে মিশিয়ে নিল। প্রথমে রোদের নরম তুলতুলে ঠোঁট দুটো রাদিফের পুরুষালী ঠোঁট দ্বারা আবদ্ধ করে নিল। অতপর ঠোঁট ছেড়ে খান নিচু করে রোদের ফর্সা গলায় চুমু খেতে খেতে 2 ইঞ্চি নিচে এসে দাঁত দ্বারা রোদের পেঁচানো তোয়ালেটা কামড়ে সরিয়ে নিল। অতপর রোদের উন্মুক্ত বুকে পরপর দুটো শব্দ করে চুমু খেল। রাদিফের এমন কাজের রোদ ভয় প্লাস সহ্য করতে না পেরে এক হাতে বিছানার চাদরটা খামছে, অন্য হাতে রাদিফের চুলগুলো শক্ত করে মুঠ করে ধরল।
রোদ রাদিফের চুলগুলো মুঠিবদ্ধ করতে, রাদিফ যেন নিজ হুঁশ হারিয়ে ফেলল। তারপর তারপর আর কি? দুটি দেহ পরিপূরকভাবে এক হয়ে গেল। হলো দুটো বাঁধনে পবিত্র আত্মার মিলন। যারা চাইলেও আর অস্বীকার করতে পারবে না, তাদের মধ্যে কোন সম্পর্ক নেই। আর না রাদিফ রোদকে ঠেলে সরিয়ে দিতে পারবে। রাদিফ রোদের সাথে বেশ কিছুক্ষণ ঘনিষ্ঠ হয়ে ক্লান্ত হয়ে অপর পাশের বালিশের উপর শুয়ে পড়তে, রোদ তখনও শরীরের ব্যথায় ফুপিয়ে কাঁদতে ব্যস্ত। যে মানুষটা ওকে ভালোবাসে না ওকে সহ্য করতে পারে না, সুযোগ হলে ওকে তার জীবন থেকে ঘাড় ধাক্কা দিয়ে ফেলে দিত। সেখানে ভাগ্যের কি নির্মম পরিহাস, আজ ভাগ্য তাকে সম্পূর্ণ তার করে দিল। সে চাইলেও এখন আর তার থেকে দূরত্ব বাড়াতে পারবে না। রাদিফ অবহেলা করলেও তা মেনে নিয়ে তার সাথে জীবনটা কাটাতে হবে, কারণ নারীর সতীত্ব তো একটাই। তা শুধু এক পুরুষের কাছে সঁপে দেওয়া যায়। ছেলেদের মতো বিভিন্ন মানুষের কাছে পুনত্ব হয় না। রোদ এসব ভেবে মাথাটা কাত করে ভেজা চোখে রাদিফের দিকে তাকালো। সে দিব্যি ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছে। রোদ এটা দেখে নিঃশ্বাস ফেলে পাশে ছড়ানো তোয়ালেটা শরীরে জড়িয়ে এগিয়ে রাদিফের বুকে মাথা রেখে একটু জোরে ফুপিয়ে ওঠে। অতঃপর রাদিফ যাতে বুঝতে না পারে সে তার বুকে মাথা রেখেছে, সেভাবে আস্তে করে বলল, আপনি আজ যা করলেন তা মেনে নেওয়া যায় না, কিন্তু তবুও মানিয়ে নিতে হবে। আপনি যে আমার স্বামী, আপনি যদি একটু ভালোবাসা দিতেন না, আমি রোজ সব কষ্ট মেনে নিতাম। এই আমিটা যে একটুখানি ভালোবাসা পাওয়ার কাঙ্গার। সময়টা ঘড়ির কাঁটায় রাত্র 11টা। আয়ান তানিশার বাসার নিচে দাঁড়িয়ে দোতলা উপরের ঘরের দিক তাকিয়ে পকেট ফোনটা বের করে কল মিলালো তানিশা নাম্বারে। প্রথমবার কল বাজতে বাজতে কেটে গেল, কিন্তু অপর পাশ থেকে কেউ রেসপন্স করলো না দেখে আয়ান পর পর দুটো কল দিতে তখনও একই রকম বেজে কেটে যেতে আয়ান এবার ভ্রু কুঁচকে আবারও কল দিতে তানিশা এবার ঘুমের ঘোরে বেশ বিরক্ত হলো। দেখছে যে কল রিসিভ হচ্ছে না, তারপরও বারবার কল দিচ্ছে। তাইকে এত বারবার কল করছে দেখার জন্য ফোনের ভেসে ওঠা নাম্বারটা না দেখেই কলটা রিসিভ করে ঘুম ঘুম কণ্ঠে বলল, কে? তোমার ফিউচার হাসবেন্ড। আয়ানের সোজা উত্তরে তানিশা তখনও ঘুম ঘুম কণ্ঠে বলল, তাহলে আপনি হয়তো রং নাম্বারে কল করেছেন। সরি মিস, নাম্বার ইজ ভুল ডায়াল। জি না মহারানী, আমি আপনাকেই কল করেছি। গম্ভীর কণ্ঠে মহারানী শব্দটা কানে আসা মাত্র তানিশা চোখ দুটো খুলে ফোনে স্ক্রিনের ঝলঝল করা নাম্বারের দিক তাকাতে দেখে তিতো করলা নামে সেভ করা নাম্বারটা। এটা দেখে তানিশা কিছু বলতে যাবে তার আগে আয়ান আবারও একই সুরে বলল, নিচে আসো, কথা আছে। আয়ানের এমন কথায় তানিশা চট করে বিছানা থেকে উঠে বসে ঘড়ির দিক তাকিয়ে টাইমটা দেখে মেজাজ দেখিয়ে বলল, সমস্যা কি আপনার? রাত কটা বাজে দেখেছেন? তুমি আসবা নাকি আমি উপরে আসব? আপনি কিন্তু এবার বাড়াবাড়ি। ঠিক আছে, আসতে হবে না। আমি বরং আন্টিকে ফোন দেই, তখন বিষয়টা আরো ভালো হবে। এই অর্ধ রাতে জামাই আদর পাবো। আয়ানের কথা শেষ হওয়ার আগেই তানিশা তড়িঘড়ি করে বলল, আম্মুকে ফোন দিতে হবে না। ওয়েট করুন, আমি আসছি। হুম। ঠোঁট কামড়ে হেসে আয়ান ফোন কাটতে তানিশা বালিশের পাশে রাখা ওড়নাটা শরীরে বোদের মতো গোল করে মাথায় ঘোমটা দিল। অতপর পাশে গভীর ঘুমে থাকা বনশর্মীর দিক একবার দেখে বিছানা থেকে নেমে পা টিপে টিপে রুমের দরজা খুলে সিঁড়ি বেয়ে নিচে এসে মেইন দরজা খুলে বের হয়ে পুনরায় আস্তে করে চাপিয়ে রাস্তায় আসতে দেখে আয়ান বাইকের লুকিং আয়নায় চুল ঠিক করছে। তানিশা এটা দেখে মনে মনে আয়ানকে গালি দিয়ে উঠে বলল, শয়তানের আরগিলা একটা। তানিশা এসে দাঁড়াতে আয়ান ঘাড় কাত করে ওর দিক তাকিয়ে টেডি স্মাইল দিয়ে বাইক থেকে নেমে বাইকের উপর হেলান দিল, এক পায়ের উপর অন্য পা ভর করে। অতপর দক্ষিণ পূর্ব দুই দিকে হাত সোজা করে তানিশাকে এমনভাবে কাছে ডাকলো মনে হচ্ছে নায়িকাকে কেউ বন্দি করে রেখেছে সেখানে। নায়ক সব বাধা বিপত্তি পেরিয়ে নায়িকার কাছে এসে হাত বাড়াতে নায়িকা ছুটে এসে তাকে জড়িয়ে ধরবে। কিন্তু আয়নের ধারণা পাল্টে দিয়ে হলো তার উল্টোটা। তানিশা আয়ানকে হাত বাড়াতে দেখে পরনের জামা খামচে ধরে দু পা পিছিয়ে বলল, আপনি আমাকে এসব করার জন্য ডেকেছেন? তানিশাকে এভাবে পিছিয়ে যেতে দেখে আয়ান ভ্রু কুঁচকে ওর দিকে এগিয়ে আসতে আসতে বলল, মানে? আপনি তো সাধু পুরুষ, তাই মানে বুঝতে পারছেন না? অন্য দিক মুখ করে অজ্ঞতা আয়ান তানিশার কথায় পাত্তা না দিয়ে ওর কাছে এগোতে তানিশা হাত উঠিয়ে বাধা দিয়ে বলল, একদম আমার কাছে আসবেন না। খুয়াই।
কারণটা খুব সিম্পল, আপনার এক ভাই বাসর করে বউকে 3 দিন অজ্ঞান করে রাখছে। আপনিও তো তারই ভাই। আপনাকে কি বিশ্বাস আছে যে আপনি আমাকে 10 দিন অজ্ঞান করে রাখবেন না? দেখা গেল আপনার একটা কথার অবাধ্য হলাম, তখন আপনি আমাকে সত্যি সত্যি 10 দিন অজ্ঞান করে রেখে দিলেন। তখন তানিশার কথাটা শেষ করতে না করতে আয়ান ওকে টেনে বুকের সাথে জড়িয়ে ধরল। হঠাৎ কি হলো বুঝে আসলো না তানিশার। পরক্ষণেই যখন বুঝতে পারল তখন আয়ানের থেকে ছাড়া পাওয়ার জন্য ছটফট করতে আয়ন হুস এর মতো শব্দ করে আস্তে ফিসফিসিয়ে বলল, ছটফট করো না প্লিজ, থাকো না একটু এভাবে, ভীষণ শান্তি লাগছে। তানিশা আয়ানের এহেম কোথায় কেমন শীতল বরফ জমে গেল। তার হঠাৎ কি হলো কে জানে। আয়ান তানিশাকে ছটফট করার বন্ধ করতে দেখে বেশ কিছুক্ষণ জড়িয়ে থেকে ওর 2 বাহুতে হাত রেখে সামনে এনে দুহাত দ্বারা তানিশার নরম গাল দুটো হাতের মধ্যেও আবদ্ধ করে পরপর এই গালে ও গালে নাকে কপালে শব্দহীন চুমু খেল। অতঃপর আবারও বুকের সাথে জড়িয়ে বলল, আমি খুবই সামান্য, তবে ভালোবাসাটা তুমি পিওর পাবে। ও, আমার কেমন যেন লাগছে। তানিশা কথাটা বলা মাত্র আয়ন ওকে সাথে সাথেই ছেড়ে দিল। সে কোন বিষয়ে জোর করতে রাজি নয়, যখন তার ভালোবাসার মানুষটা তার কাজে সায় জানাবে তখনই সে ঘনিষ্ঠতা বাড়াবে, তার আগে নয়। কারণ মানুষটা তো দিন শেষ তারই, তাই না? সেখানে জোর জবরদস্তি করা বিষয়টা দৃষ্টিকটু দেখায়। তবুও একটা দিক থাকতো জবরদস্তি করার, যদি অন্য কেউ তাকে পেতে চেত। যেখানে মানুষটা তারই হবে সেখানে জবরদস্তি শব্দটা আসে না। আয়ান এসব ভেবে তানিশার দিক ডান হাতটা বাড়িয়ে বলল, চলো নাম না জানা মোটা গাছটার নিচে বেঞ্চয়ে বসি। তানিশাও আর না করল না, তবে আয়ানের হাতে হাতও রাখল না। বরং আয়ানকে পাশ কাটিয়ে বেঞ্চটায় বসতে, আয়ান ও 2 বাহু উপরে করে ঠোঁট উঁচিয়ে হেঁটে এসে তানিশার গা ঘিসে বসতে, তানিশা ওর মাথা সরিয়ে দিতে নিলে আয়ান বলল, উহুম, ভুলেও একদম না। তানিশাও আর সরালো না, কারণ সে তো জানে এই ব্যক্তির স্বভাব। সে যতবার সরাবে এই ব্যক্তি ততবার ওর কাঁধে মাথা রাখবে। তাই চুপচাপ বসে থাকতে আয়ান হঠাৎ গেয়ে উঠল, আজ এই দিনটা হোক দুজনার ভালোবাসাতে আরো মধুময়। বাইরের রাজনীতির কোলাহল পেরিয়ে মাত্রই খান মহলে এসেছে আরিশ। সেই বিকেলের পর থেকে বাহিরে আসায় ব্যস্ততার উপর ব্যস্ততা। জীবনটাই কেমন ধূলিকণার মতো হয়ে গেছে। এমপি সাহেব বলতে কথা, প্রতিটা সাধারণ জনগণের ভালো মন্দ তাকেই দেখতে হবে। হ্যাঁ, সে সামান্য উসিলা মাত্র। রিজিক তো আল্লাহ দেয় তাদের, তার উপর শত্রুর তো অভাব নেই। যে যেখান থেকে পারছে হামলে নেওয়ার চেষ্টা করছে। তবে আরিশের ইলেকট্রনিক বুদ্ধির সাথে পেরিয়ে উঠতে পারছে না। এই তো সেদিনও আমান ও তার লোকেদের সাথে ঝামেলা হয়েছিল। তবে আমান নিজে থেকেই এসে ক্ষমা চেয়ে গেছে। এতে বেশ অবাক হয়েছিল আয়ান। তবে আরিশ মোটেও অবাক হয়নি। কারণ আমানের মতো লোক ক্ষমা চাইবে না সেটা তার বিচক্ষণ মাইন্ড জানে। নিশ্চয়ই কোন ফোন দিয়ে এটাই ক্ষমাটা চাইতে এসেছে। তবে আমানের নেক্সট পরিকল্পনা কি সেটাই দেখার পালা। আরিশ KTM-RC 390 বাইকটা রাইড করে গাড়ির পার্কিং এরিয়ায় পার্ক করে বাইক থেকে নেমে হাত দ্বারা ঘাড়ের শার্টটা উপরের দিক তুলে ছাড়তে ছাড়তে বসার ঘর পেরিয়ে রুমে যেতে নিলে সানজিদা খান পিছু ডেকে বললেন, আরিশ আব্বু ফ্রেশ হয় মুখে নিয়ে খেতে আসো। আরিশ হেঁটে যেতে যেতে উত্তর করল, হুম। আরিশ রুমের দরজার পিন লক ডায়াল করে রুমে ঢুকতে দেখে তার মুখ ফুলিয়ে গোল হয়ে বিছানার উপর বসে। আরিশ এটা দেখে তপ্ত নিঃশ্বাস ফেলে 2 পকেট থেকে 2 পকেট ভর্তি কিটক্যাট ডেইরি মিল্ক বের করে বিছানায় ক্যাচ দিতে জুতি চকলেটগুলো দেখেও আরিশের সামনে না দেখার ভান করল। সে কি ভুলে গেছে এই লোক তাকে কতগুলো থাপ্পড় দিয়েছে? উহুম, একদম না। জুতির মুখ ঘোরানো দেখে আরিশ ফ্রেশ হওয়ার জন্য তোয়ালে নিয়ে ওয়াশরুম যেতে যেতে বলল, আমি ফ্রেশ হতে যাচ্ছি। অবাধ্য হয়ে একদম রুম থেকে বের হওয়ার সাহস দেখাবি না। আরিশ কথাটা বলে আর চোখে জুতির দিক তাকাতে কোন সারা শব্দ না পেয়ে সেও আর কথা বাড়াল না। হেঁটে ওয়াশরুম চলে গেল। আরিশ ওয়াশরুমের দরজাটা লাগাতে জুতি সেদিকে তাকিয়ে ভেঞ্চি কেটে বলল, মুখলেস, চিনি ছাড়া মিষ্টি কুমার, আমি এক্ষুনি তোর রুম থেকে চলে যাব রে। কাদের
বলে উঠে আবারও ভ্যান করে দরজা পর্যন্ত আসতে চকলেটগুলোর কথা মনে পড়তে ফিরে এসে দুহাতের মধ্যে চকলেটগুলো নিয়ে নিজ রুমে চলে এসে দরজাটা শক্ত করে লাগিয়ে নিঃশ্বাস ফেলে বলল, বালের একখান স্বামী, চলেই তো এলাম ধরে রাখতে পেরেছেন। খুব হি হি হি। বেশ সময় নিয়ে আরিশ ফ্রেশ হয়ে মুখ মুছতে মুছতে বের হয় বিছানার দিক তাকাতে জ্যোতিকে দেখতে না পেয়ে হাত দুটো মুঠিবদ্ধ করে তোয়ালেটা বিছানার উপর ছুঁড়ে মেরে দাঁতে দাঁতে চেপে চিবিয়ে চিবিয়ে বলল, অবাধ্য, 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 হফফুটের বাচ্চা। এই জিনিসটা আমার মোটেও পছন্দ না যেটা তুই বারবার করে আমাকে রাগিয়ে দিস। আরিশ রাগে ঘন ঘন নিঃশ্বাস ফেলে আবারও বলল, ঠিক আছে, অবাধ্য হয়েছিস না, দেখব কতদিন নিজেকে ঘর বন্দি করে রাখতে পারিস। বলে রাফ পা হেঁটে খাবার খেতে টেবিলে আসে। খান বাড়ির সবার খাওয়া দাওয়া শেষ, রাতে যে যার রুমে চলে যেতে জ্যোতি পেটের ক্ষুধায় ঘর থেকে বেরিয়ে চুপি চুপি টেবিলে এসে বসার ঘরে কোনোরকম একবার দেখে দ্রুত পায়ে ফ্রিজের কাছে এসে খাবার তুলে পুনরায় রুমে চলে যেতে পিছন ফেলে গেল আরিশকে। সে যখন খাবার নিতে নিচে এসেছিল তখন আরিশ লিভিং রুমের পিছনের সোফায় পায়ের উপর পা তুলে ফোন দেখছিল, যার কারণ জ্যোতির চোখে আরিশ পড়েনি। তবে আরিশ বসার ঘরে কারো উপস্থিতি টের পেয়ে তাকাতে জ্যোতিকে খাবার নিতে চুপি চুপি আসতে দেখে ভ্রু কুঁচকে ওকেই দেখছিল। কারণ তার জানা সবার খাওয়া হয়ে গেলে তার বোকামোটা চুপি চুপি খেতে আসবে আর তখন সে তার বউকে নিজের কাছে নিয়ে যাবে। কিন্তু আরিশ জ্যোতির পা টিপে টিপে আসা মুহূর্তটা দেখে জ্যোতিকে কি করে দেখার জন্য তাকিয়ে থাকতে জ্যোতি ততক্ষণে খাবার নিয়ে রুমে চলে গেছে। বিষয়টা তখন তার স্মরণে এসেছে। আরিশ তার বউকে নাগালে না পেয়ে ধান হাত বা হাতে খুশি মেরে বলল, সিট মিস হয়ে গেল। জ্যোতি খাবারগুলো পেট পুড়ে খেয়ে ডেকোর তুলে আরামসে একটা ঘুম দেওয়ার জন্য বিছানায় গা এলিয়ে দিতে দিতে বলল, এখন মজা বুঝুন মিসেস রিকে, বউ ছাড়া কেমন লাগে। হুম। বলে কোলবালিশটা জড়িয়ে ঘুমানোর চেষ্টা করে 10 মিনিট কাটিয়ে দিতে জ্যোতির চোখে ঘুম ধরা দিল না, তাই বিরক্ত হয়ে পুনরায় আবারও ঘুমানোর চেষ্টা করল। কিন্তু আগের বারের মতো এবারও 20 মিনিটের মাথায় বিরক্ত হয়ে কোলবালিশটা লাথি মেরে মেঝেতে ফেলে উঠে বসে বলল, বালের কোলবালিশ, তুই কি আমার স্বামী যে আমার শরীরের মধ্যে ঢুকে ঘুমানোর চেষ্টা করছিস? বেয়াদব, তুই জানিস না আমি আমার স্বামীর বুকের মধ্যে ছাড়া ঘুমাতে পারি না। হুম। এতটুকু বলে ফুঁসতে ফুঁসতে আবারও বলল, বালের রাগ আমার, বালের অভিমান, এই বালের রাগ অভিমানের গোষ্ঠী কিলাই আমি আমার জামাইয়ের কাছেই ঘুমাবো। খুব। খান মহলের প্রতিটা রুমে নীরবতা বিরাজমান। কোন রুমে না আছে আলো আর না আছে কোন শব্দ, শুধু হাওয়া হয়ে যাচ্ছে মহলের প্রতিটা মানুষের গভীর ঘুমের নিঃশ্বাস। তবে ঘুম নেই খান মহলের দুটি মানুষের চোখে। ছটফটতা, মানসিক দুর্বলতা, বুকে ব্যথা নিয়ে দুই কাঁপতি অস্থিরতায় ভুগছে। একজন যে রাগে দরজা ভেঙে কাছে গেলে পরিস্থিতি বিগড়ে যাবে ভেবে নিজেকে যথাসম্ভব আটকে রাখছে। ও অন্যজন মনের উপর যুদ্ধ করে অনেক কষ্টে নিজেকে আটকে রেখেছে। জ্যোতি তখন কোলবালিশটা ছুঁড়ে ফেলে, ওটার উপর রাগ জারছিল তখন সব ভুলে স্বামীর বুকে ঘুমাবে বলে বিছানা থেকে নেমে দরজা পর্যন্ত আসতে পরক্ষণে জামার দুই সাইড খামচে ধরে আরশির দেওয়া থাপ্পড় রুমবন্দি করে রাখার কথাগুলো মনে আসতেই জায়গায় দাঁড়িয়ে যায়। মন তাকে আরিশের কাছে যেতে বললেও মস্তিষ্ক বলছে, যাস না জ্যোতি, ওই লোকটা তোকে কষ্ট দিয়েছে, তারও শাস্তি পাওয়া উচিত, তোর তাকেও শিক্ষা দেওয়া উচিত। জ্যোতি মনের ইচ্ছাকে প্রাধান্য দিল না, বরং মস্তিষ্কের কথাগুলোর স্মরণে রেখে পুনরায় মেঝেতে পড়ে থাকা কোলবালিশটা তুলে বিছানায় শুয়ে এপিট ওপিট করতে লাগল। এই ভেবে দেরি হলেও ঘুম ঠিকই আসবেই। হলো তাই। বেশ কিছুক্ষণ সময় যেতে জ্যোতি একসময় গভীর ঘুমিয়ে তলিয়ে যায়। অপোজিট সাইডে আরিশ চোয়াল শক্ত করে মুখভঙ্গিমা কেমন করে চ এর মতো উচ্চারণ করে রুমের বারান্দায় পেতের রাখা বেতের চেহারাটা ছেড়ে উঠে দাঁড়িয়ে জোরে জোরে নিঃশ্বাস ফেলে রুমে এসে টি টেবিলে রাখা অর্ধ পানি ভর্তি গ্লাসটা তুলে মেঝেতে আছাড় মারতে মুহূর্তেই সেটা ভেঙে মেঝেতে ছড়িয়ে পড়ল। এতেও আরিশ ক্ষান্ত হল না, অতিরিক্ত রাগ মস্তিষ্কে বিচরণ হতে পরপর দুটি ঘুষি লাগালো দেয়ালে, যার দরুন আরিশের হিংস্রতা কেবল কমছে নয় বরং বেড়েই চলছে। আরিশ তার রেশ ধরে হিংস্র মানবের মতো রাগের তোপে বলল, হাফফুটের বাচ্চা, আমাকে রাগাস। খোদার কসম, তোকে একবার হাতের নাগালে পাই, কথা বলার সুযোগটুকু দিব না। তোর খাওয়ার তোত্তারামির স্বভাব,
যদি পিটিয়ে না কমাই, তো আর রইল বাকি অবাধ্য হওয়ার কথা। তাহলে অবাধ্য হওয়ার সেই বাঁকা রোগটা টেনে ছিঁড়ে ফেলে তোর সাথে যা করব, স্বেচ্ছায় বারবার সঁপে দিবি নিজেকে আমার কাছে। আরিশ এতটুকু বলে পুনরায় নিঃশ্বাস ফেলে চুলগুলো খামচে ধরে চেঁচিয়ে বলল, মো, আমার তোকে ছাড়া খালি খালি লাগে, সবকিছু কেমন শেষ করে দিতে মনে চায়। আমার নিঃশ্বাস নিতে কষ্ট হয় তো তোকে ছাড়া, বিলিভ ইট, আমার তোকে চাই, মানে তোকেই। এক অ্যানি কষ্ট, আমার তোকেই লাগবে। শেষ কথাটা বলতে বলতে আরিশ আর পারল না নিজেকে স্বাভাবিক রাখতে, ততক্ষণে মেঝেতে হাঁটু গিরে বসে পড়ে মাথা ঠেকালো খাটের সাথে। তার সত্যিই এবার শ্বাস করতে ভীষণ কষ্ট হচ্ছে। কিছুর একটা অভাব ফিল করছে। নিজেকে কেমন উন্মাদ মনে হচ্ছে। এভাবে আর কিছুক্ষণ থাকলে হয়তো ব্রেন স্ট্রোক করতে পারে। আরিশের কেমন হাত কাঁপছে, চোখ দুটো কেমন রক্ত বর্ণ ধারণ করছে। ঘাড়ের রগ, হাতের রগ কেমন নীলচে বর্ণ হয়ে ফুলে উঠেছে। চুলগুলো এলোমেলো হয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে। হয়তো অতিরিক্ত রাগে এমনটা হয়ে গেছে। আরিশ অনেক কষ্টে বুকে হাত চেপে উঠে দাঁড়িয়ে দরজা খুলে জ্যোতির রুমের সামনে এসে দরজা নক করে কাতর কণ্ঠে বলল, ও মৌ, মৌরে, আমার তোকে ছাড়া দম নিতে কষ্ট হয় তো দরজাটা খোল না জান। দরজাটা খুলে আমার শূন্য বুকে পূর্ণ করে দেনা বউ। তবে আরিশের এমন কাতর কণ্ঠে বলা কথাগুলো হয়তো ঘুমন্ত জ্যোতি শুনল না। যদি শুনত তাহলে হয়তো সব রাগ এগো ফেলে ছুটে এসে আরিশের বুকে হামলে পড়ত। আরিশ ভিতর থেকে কোন সারা শব্দ না পেয়ে জ্যোতির বন্ধ দরজার সামনে বসে পড়ে পুনরায় একই কণ্ঠে বলল, ওইটুকুর শরীরে এত রাগ অভিমান আসে কোথা থেকে? মানুষটা তো ওইটুকু, তাহলে আমি বা এমন পাগল হলাম কেন এইটুকু মেয়ের জন্য? বলে কিছুক্ষণ মাথাটা দরজাটার সাথে ঠেকিয়ে কিছু একটা ভেবে বলল, ঠিক আছে, তোকে যেহেতু আমি মেরেছি, জোর করে বাসর করে অজ্ঞান করেছি, তাহলে তুইও বরং আমার সাথে জোর করে বাসর করে আমাকে অজ্ঞান করে দে। আর আমি যদি অজ্ঞান হয়ে না পড়ি তো মিথ্যা মিথ্যা 3 দিন অজ্ঞান হয়ে পড়ে থাকব। তাহলে তো হিসাব শোধবোধ। উক্ত কথাগুলো বলে আশা নিয়ে দরজার দিকে থাকতে আরিশ আবারও হতাশ হলো, ভেতর থেকে জ্যোতির কোনরূপ সারা শব্দ না পেয়ে। তাই শরীরের সব ভর ক্লান্তিতে দরজার উপর ছেড়ে দিয়ে আবদার করার মতো করে বলল, ও বউ, রাগটা ফেলে দিয়ে আমার শূন্য বুকে ফিরে আয় না, কথা দিচ্ছি তোকে ভালো রাখতে আমার যতদূর যাওয়া লাগে আমি যাব। তবুও আমাকে এভাবে দূরে রেখে কষ্ট দিস না। তোর দূরত্বটা আমার দিন শেষ বুকে করে করে খায়। ফিরে আয় বউ। কথাগুলো একনাগারের বলে মাথাও এলিয়ে দিল দরজার সাথে। এমন বেশ কিছুক্ষণ সময় যেতে আরিশ জ্যোতির বন্ধ দরজায় মাথা রেখেই ঘুমিয়ে যায়। পাখিদের কিচির মিচির আওয়াজ সেই সকাল সকাল মিঠা আলোতেই থেমে গেছে। আর এখন বেলা 8-এর ঘরে। আরিশ সে রাতে জ্যোতির বন্ধ দরজার সামনে ঘুমালেও সকালের আলো ফোটার সাথে সাথে 6টা নাগাদ নিজের রুমে চলে গেছে। রুমে গিয়ে কোমরটা টানটান করে বিছানায় চিত হয়ে শুয়ে ঘুমানোর সিদ্ধান্ত নিল। রাতে মশার কামড়ে তার ঘুম হয়নি ভালো করে। তাছাড়া আজ শুক্রবার, তেমন কোন পলিটিক্স চাপও নেই। যদিও যতটুকু বা আছে সেটা ঘুমিয়ে উঠেও করা যাবে ভেবে 2 ঘন্টা ঘুমিয়ে নিল। আর এখন বেলা 8টা বেজে গেছে। জ্যোতি তার আজ কি হলো কে জানে। এক ঘুমে তার বেলা 8টা বেজে গেছে। আজ ফজরের নামাজ কালাম পর্যন্ত পড়তে পারল না। জ্যোতি চোখ ডলতে ডলতে উঠে বিছানায় বসল। যদিও সে ঘুমালে অবশ্য আরেকটু ঘুমাতে পারত, তার চোখে এখনো ঘুম। কিন্তু নিচে বসার ঘরের আওয়াজ তার সুন্দর ঘুমে এখন তালা দিতে হবে। এই তো 10-15 মিনিট হয় ফারি এসে দরজা ধাক্কে বলে গেল, তানিশা এসে বসার ঘরে তোর জন্য অপেক্ষা করছে। হয়তো কাজিন মহল তাকে নিয়ে আড্ডায় আরো মেতে উঠেছে। তাই হয়তো আওয়াজ একটু জোরে শোনাচ্ছে, যার দরুন কথা হাসাহাসির শব্দ উপর ঘর অবধি চলে আসছে। ভেবে জ্যোতি আর বিছানায় গা এলিয়ে বসল না। উঠে ওয়াশরুমে যাবতীয় কাজ শেষ করে ফ্রেশ হয়ে বের হয়ে একটু ক্রিম আর সাথে সানস্ক্রিন মেখে নিল। অতঃপর চুল আছে গার্ডার দিয়ে বেঁধে ওড়নাটা জড়িয়ে সিঁড়ি বেয়ে বসার ঘরে আসতে মুখে হাসি ফুটিয়ে বলল, ওমা সুচি, তুমি কখন এলে? আন্টিও এসেছে, হুম্মাও এসেছে। এর জন্যই তো বলি এখানে এত আওয়াজ কেন। বলে ওদের কাছে যেতে নিলে চোখ পড়ে তানিশার পাশে বসা আশিকের উপর। জ্যোতি আশিককে দেখা মাত্র দৌড়ে ওর কাছে গিয়ে গাল টেনে দিয়ে আফসোসের স্বরে বলল, ও
রে আমার জামাইটা আসছে, তোরা আমাকে বলবি না? ইস মিস করে গেলাম কত টাইম। তোমাকে না বলছি, তুমি আমায় জামাই বলবা না? জামাই ডাক শুনলে আমার কেমন যেন লাগে। জ্যোতি আশিকের কথায় মুখ টিপে হেসে বলল, কিন্তু তোমাকে তো আমার জামাইয়ের মতো লাগে, এখন আমি কি করতে পারি বলো? এত জামাই জামাই লাগে যখন, যখন সত্যিই বিয়ে করতে চাইবো। বিয়ে করবে তো আমায়, তখন আবার আমার স্বামী আছে বলে কেটে পড়বে না তো? দুই হাত বগল খাবা করে একটু ভাব নিয়ে, না, না একদম না। বিয়ে তো আমি সবাইকে রেখে তোমাকে করব। সত্যি? হুম। তাহলে কাছে আসো তো, তোমার সুন্দর গালগুলোতে টপ টপ দুটো চুমু খাই। আশিক কথাটা বলতে জ্যোতি ফিক করে হেসে দিয়ে গালটা এগিয়ে দিতে, হঠাৎ এমন সময় আরিশ হুট করে পিছন থেকে জ্যোতির বগলের দুই সাইড ধরে বাচ্চাদের মতো করে ওখান থেকে অন্য পাশ সরিয়ে আশিকের দিক হাত বাড়িয়ে দিতে আশিকও হাসি মুখে আরিশের হাতে হাত দিতে আরিশ বলল, অন্যের জিনিসে চোখ দিতে নেই। একদম ঠিক। হুম, তুমি বরং আমার সাথে গরম গরম হেলদি খাবার খাবে চলো। আরিশ কথাটা বলতে আশিকও তাতে সায় জানিয়ে উঠে চলে যেতে বেকুব হলো ওখানে বসে থাকা 6-7টা মুখ। ওরা চলে যেতে নিজেরা একে অপরের দিক তাকিয়ে বোঝার চেষ্টা করলো, হলোটা কি। তবে সবার এমন মনোভাবের মধ্যে সূচি হাসিমুখে সেখানে থেকে উঠে আরিশের পাশের চেহারাটা টেনে বসতে বসতে বলল, ব্রো, সবকিছু মিটমাট হলো। আরিশ বুঝল সূচি তাকে কি বোঝাতে চাইছে, তাই প্রসঙ্গে পাল্টে বলল, থাকবি কিছুদিন? বেশি পারবো না। 2-3 কি 4 দিন? কলেজের চাপ বেশি। তাতেই হবে। মানে? কিছু না। আরিশ কিছু না বলতে সূচিও আর কথা বাড়ল না। গরম গরম খাবারের গন্ধ পেয়ে প্লেট নিতে জ্যোতি তানিশা এসেছে বলে ব্রু কুচকে টেবিলে এসে আরিশের মুখোমুখি বিপরীত সাইডে বসে প্লেট নিতে নিতে আর চোখের সূচির দিক তাকিয়ে মনে মনে আওড়ালো, এই সূচিটা তো আমার দলে ছিল, এখন আবার পাল্টি খেয়ে হাদারামটার সাথে যোগ দিয়েছে নাকি? কিন্তু রাগ থাকলে তা আমি বুঝবো, তাই বলে আমার সামনে এই হারামজাদা অন্য কারোর সাথে এভাবে হেসে এসে কথা বলবে? ওর এভাবে মনে মনে বকাবকি করার মধ্যে আরিশ হঠাৎ বেশম খেতে সূচির পানির গ্লাসটা আরিশের হাতে তুলে দিয়ে মাথা পিঠ চাপড়ে দিতে জ্যোতি চোখ জড়া শুরু করে হা করে হাত মুঠো করে রাগী রাগী চোখে দুজনার দিক তাকাতে, সূচির হঠাৎ চোখ পড়ল জ্যোতির মুখে। জ্যোতির হঠাৎ এমন চেহারা দেখে সূচি মাথা চুলকে মেকি হেসে চেহারে বসে হালকা ঝুঁকে আরিশের কানে ফিসফিস করে বলল, ব্রো, তোর মৌ মনে হয় তোর উপর এখনো ক্ষেপে আছে তাই না? হুম, বড্ড অভিমানী যে। কথাটা বলে আরিশ জ্যোতির দিকে আর চোখে তাকিয়ে বাঁকা হেসে বাম হাতের বুড়ো আঙ্গুলটা মুখের সামনে থেকে আস্তে সরিয়ে নিল। জ্যোতি এভাবে ওদের কানে মুখে হেসে কথা বলতে দেখে দাঁত কিরমির করে টেবিল থেকে উঠে চলে আসতে আসতে বলল, তানু আমার রুমে আয়, যা বলবি বা বলবো আমার রুমে। বলে যে দেখিয়ে বড় বড় পা ফেলে নিজের রুমে চলে আসতে, তানিশাও উঠে জ্যোতির রুমে এলো। তানিশার রুমে আসতে জ্যোতি শব্দ করেই রুমের দরজাটা বন্ধ করে দিল, যার শব্দ অল্প হলেও নিচের সবার কানে যেতে আরিশ খাবার মুখে দিতে দিতে পুনরায় বাঁকা হাসল। জ্যোতি চলে যেতে আরিশ ও খাবার রেখে উঠে যেতে সানজিদা খান বললেন, আরে আরিশ আব্বু খাবার না খেয়ে যাচ্ছ কই তুমি? ততক্ষণে আরিশ ফোনে কাউকে টেক্সট পাঠিয়ে ফোনটা টেবিলের উপর রেখে বেসিনের দিক যেতে যেতে বলল, আম্মু আর্জেন্ট কাজ আছে, সেটা সেরে জুমার আগে বাড়ি ফিরতে হবে। আরিশ কথাটা বলতে উনিও আর কথা বাড়ালেন না। ওদিকে জ্যোতির রুমে এসে গায়ের ওড়নাটা ছুঁড়ে ফেলে ফুঁসতে ফুঁসতে বলল, কত বড় সাহস! জ্যোতিকে শুধু শুধু এভাবে ফুঁসতে দেখে তানিশা বেকুব বনে বলল, আচ্ছা তোর সমস্যাটা কি বলতো? কিছু না বাল, তুই চুপ করে বসে থাকতো। তানিশার আর কি করার? বেচারি ফোনটা নিয়ে বিছানায় বসতে, জ্যোতি হুট করে ওর হাত থেকে ফোনটা ছো মেরে ছিনিয়ে নিয়ে আরিশের নাম্বারটা উঠিয়ে কল দিতে আরিশের রেখে যাওয়া ফোনটা টেবিলের উপর বেজে উঠতে, সানজিদা খান ফোনটা হাতে নিতে কি মনে করে কলটা রিসিভ করে কানে ধরলেন। যদিও উনি সচরাচর আরিশের ফোন ধরেন না, আজ কি মনে করে রিসিভ করলেন কে জানে। তবে উনি রিসিভ করে এমন একটা কথা শুনবে ঘুণাক্ষরেও বুঝতে পারেননি। কারণ জ্যোতি ফোন রিসিভ হওয়ার সাথে সাথে অপর সাইডে হ্যালো বলার আগে বলল, হারামজাদা লজ্জা করে না আমার সামনে অন্য মেয়ের সাথে হেসে এসে কথা বলতে? তোরে তো আমি। ওর সম্পূর্ণ কথা শেষ হওয়ার আগেই সানজিদা খান বললেন, কিন্তু আমি তো তোমার হারামজাদা না, হারামজাদার মা বলছি। মানে তোমার শাশুড়ি।
কি হ হ হ, বোকা বনে গিয়ে? হ্যাঁ, কারণ সানজিদা খান জ্যোতির কণ্ঠ পেয়েই বুঝতে পেরেছিলেন এটা তার গুণধর ছেলের গুণধর বৌমা। জ্যোতি ততক্ষণে ফোনটা কেটে দিতে সানজিদা খান কানের থেকে ফোনটা সরাতে আরিশও হাত ধুয়ে চলে এসে টিস্যু দিয়ে হাত মুছতে মুছতে বলল, কে কল করেছিল আম্মু? রং নাম্বার। সানজিদা খান কথাটা বলতে আরিশ উনার থেকে ফোনটা নিয়ে চলে যেতে উনি একবার দোতলা জ্যোতির রুমের দিক তাকালেন, অতঃপর নিঃশ্বাস ফেলে নিজ কাজের রান্নাঘরে চলে গেলেন। হে আল্লাহ, সব দুঃখ কি আমার কপালেই থাকে? কেন আমি কল করতে গেলাম? আহাজারি করে কথাগুলো বলতে বলতে মাথায় হাত রেখে তানিশার কাছে বিছানায় বসে পড়তে তানিশা ওর ভাবসাব দেখে মুখ ভেটকে বলল, তখন থেকে দেখছি এমন অদ্ভুত বিহেভিয়ার করছিস কেন? তুই বুঝবি না? ও আমি না বুঝলে আপনি তো বুঝেন। তাহলে এভাবে করছেন কেন? আমি ফেঁসে গেছি মাইনকার চিপায়। চোখ ছলছল করে। মানে? আমাকে নিচে যেতে হবে? আমাকেও বাড়ি যেতে হবে। কি? বাড়ি যাব? তাহলে এসেছিলি কেন? তোকে দেখতে। আমি আসতে বলেছিলাম। তুই না বললে আমি আসতে পারি না। এসেছিস যখন এখন যেতে পারবি না। জানি তো। তাহলে আন্টিকে ফোন করে বলে দে। মাকে বলতে হবে না, তোদের স্বভাব মায়ের জানা। তবে আজ আমি থাকতে পারবো না। ঠিক আছে যা, তবে মনে রাখিস, গেলে তোর সাথে আমার সব সম্পর্ক এখানেই শেষ। সাথে আমার বাড়ির সবার। এভাবে বলছিস কেন? কথা ক্লিয়ার, যদি থাকিস তাহলে সম্পর্ক থাকবে। আর নয়তো এখানেই শেষ। আরে বাবা, আমার কথাটা তো বোঝ। কোন কথা শুনবো না? তুই থাকবি এটাই ফাইনাল। আমি কি আসলে থাকি না? কিন্তু আমাকে আজ যেতে হবে। কেন? তোকে সেদিন বলেছিলাম না? ও হায়, দাঁড়াও, তোমাকে পার্মানেন্ট করার ব্যবস্থা করছি। মানে? ভ্রুকুচকে আসছে কচি খুকি, মানে জিজ্ঞেস করছে। আমি আয়ান ভাইয়ের সাথে তোর বিয়ের কথা বলছি। তোকে কে বলল আমি তোর ভাইকে বিয়ে করব? হো, আমার জানা আছে। দেখ গিয়ে মনে মনে ভীষণ খুশি হচ্ছে, আবার সামনে সামনে ঢং করে। মুখ চেগিয়ে, তুই একটু বেশি বলছিস না? সত্যি কথা বললেই দোষ। জুইথা, দূর বাল, চিল্লাইস না তো। এমনি টেনশনে আছি। আর তোর আর ভাইয়ের বিয়ে কনফার্ম। তানিশা আর কথা বাড়ালো না। এই পেঁচানো মেয়েটার সাথে যে কথায় পারবে না ভেবে চুপচাপ উঠে দাঁড়াতে জ্যোতি ওর হাত টেন বলল, যাবি? ঠিক আছে, দুপুরের ভাত খেয়ে যা। কিন্তু ওর কথার মাঝে জ্যোতির ইনোসেন্ট ফেস দেখে আর না করতে পারল না। সেই থেকেই গেল দুপুর পর্যন্ত। তানিশা থাকতে রাজি হয়ে যেতে জ্যোতি উঠে দাঁড়ালো সানজিদা খানের কাছে যাওয়ার জন্য। জ্যোতি তানিশাকে নিয়ে বসার ঘরে এসে ওকে সোফায় বসতে বলে, নিজে গেল সানজিদা খানের কাছে। গিয়ে ওনার কাছে ঘুরঘুর করার মধ্যেও সানজিদা খান আর চোখে একবার তাকিয়ে বললেন, রান্নাঘরে কাজ কি তোমার? সানজিদা খান কথাটা বলতে জ্যোতি বোকা হাসি দিয়ে সানজিদা খানকে পিছন থেকে জড়িয়ে বলল, বিশ্বাস কর বড় আম্মু, ও থুরি মামি, ফোনটা একদম আমি করিনি, হারামজাদা, ও আমি বলিনি। আমি কি এসব বলতে পারি বল? হ্যাঁ তাই তো, এসব তো তুমি বলতেই পারো না। এতটুকু বলে ঘুরে জ্যোতির কান টেনে বললেন, তাহলে তুমি বুঝলে কিভাবে? কেউ আমাকে কল দিয়ে এই কথাগুলো বলেছে। জ্যোতি সত্যি এবার বোকা বনে গেল। কই সে ভেবেছিল একটু চালাক সাজবে, সেটা না হয়ে কিনা ধরা পড়ে গেল। জ্যোতি ছলছল চোখে উনার দিক তাকাতে উনি ওর কান ছেড়ে বুকের মধ্য টেনে নিতে জ্যোতিও এবার মুচকি হাসতে সানজিদা খান বললেন, বোকা একটা, টেবিলে খাবার বেড়েছিলাম, খাও গিয়ে। হুম। জ্যোতি উনার কাছ থেকে এলো তো ঠিকই, কিন্তু মনে মনে আরিশের গোষ্ঠ উদ্ধার করলো যত যা খামার জানে সেগুলো দিয়ে। বেলা দুপুর, খান মহলের পুরুষরা সব জুমার নামাজ শেষ করে মাত্রই বাড়িতে ঢুকল। সবার হাতেই দুটো করে জুমার মিলাদের মিষ্টি। ওনাদের মিষ্টি নিয়ে আসতে দেখে জ্যোতি, ফারি, মণি তিনজনই দৌড়ে নিচে আসতে, জ্যোতি লবদৃষ্টি নিয়ে তাকাতে ততক্ষণে আরিশও ঢুকল মিষ্টি হাতে। যদিও তার হাতে করে মিষ্টি আনা পছন্দ নয়, কিন্তু তার বউ কিনে আনা মিষ্টি খাওয়ার চেয়েও এই জুমার মিলাদে পাওয়া মিষ্টি খেতে বেশি পছন্দ করে বলে নিয়ে আসা। আরিশ মিষ্টি দুটো নিয়ে হাসিমুখে জ্যোতির দিকে বাড়িয়ে দিতে, জ্যোতি মুখ ভেঙচি মেরে অন্য পাশ চলে যেতে আরিশও আর দ্বিতীয়বার সাধল না। বরং এগিয়ে সুচির হাতে মিষ্টি দুটো দিয়ে বলল, মৌ যখন খাবে না তাহলে তুই বরং খেয়ে ফেল। বলে জ্যোতির দিক না তাকিয়ে চলে যেতে জ্যোতি হাকরে সে দিক তাকাতে মুহূর্তেই তার কান্না চলে আসে।
কৈশে ভাবল তার আরিশ ভাই তাকে মিষ্টি সাধবে, সে একটু না খাওয়ার ঢং করবে। সেখানে এটা কি হলো? জ্যোতি পুরো ঘটনা স্মরণ করে ফুঁসতে ফুঁসতে সূচির কাছে এগিয়ে ওর হাত থেকে মিষ্টিগুলো ছো মেরে চিনিয়ে নিয়ে ঘন ঘন শ্বাস ফেলতে ফেলতে বলল, এগুলো আমার, তুমি নিয়েছ কেন? তোমার যদি খেতে ইচ্ছা করে তাহলে বিয়ে করে স্বামীকে এনে দিতে বলো না। উক্ত কথাটা বলে আর এক মুহূর্ত ওখানে না দাঁড়িয়ে মিষ্টিগুলো নিয়ে রাফ পায়ে নিজের রুমে চলে গেল। এদিকে জ্যোতির এমন কাণ্ডে সূচি তো পুরোথ। জ্যোতি মিষ্টিগুলো নিয়ে উপরে আসতে সেগুলো খেতে খেতে পায়চারি করতে করতে মনে মনে আওড়াল, আমাকে মারা, জোর করে বাসর করে অজ্ঞান করে রাখা, আবার মিষ্টিগুলো এনে দিন না আমাকে, এর শোধ তো আমি নিবি। কিন্তু কি করে নেই, কি করে নেই? ওর এমন পায়চারি করার মতো হঠাৎ করে সেদিনের কথা মনে পড়ল, যেদিন আরিশ ওকে শাড়ি পরিয়ে দিয়েছিল। ব্যাটা কেমন করে তাকিয়েছিল সেদিন, পারলে তো গিলেই খেত। জ্যোতির এ কথা মাথায় আসতে ঠোঁট কামড়ে হেসে বলল, আমাকে মারা, রুম বন্দি করে রাখা, আমার সাথে এভাবে জোর করে বাসর করা, এবার তোমাকে মজা বোঝাবো চান্দু। সূর্য ডুবে গেছে বেশ কিছুক্ষণ হয়, তবে আলোটা পুরোপুরি এখনো অন্ধকার হয়নি। এখনো বেশ চারপাশে আলো দেখা যাচ্ছে। হয়তো আর কিছুক্ষণের মধ্যেই পৃথিবীর বুকে অন্ধকার হয়ে রাত্রি নিয়ে আসবে। জ্যোতি তখনের প্ল্যান অনুযায়ী মাগরিবের নামাজ পড়ে ইভার রুমের সামনে এসে দরজা নক করতে বলল, বনু ভিতরে আসি। হুম আয়, দরজা খোলাই আছে। জ্যোতি দরজাটা ঠেলে ভিতর আসতে দেখে রনি রেডি হয়ে আয়নার সামনে চুল আঁচড়াচ্ছে। এটা দেখে জ্যোতি বলল, রনি ভাই আপনি চলে যাচ্ছেন? হুম মেজো আপু, রাতে আসবেন? হুম, কাল সকালে তোমার আপুকে নিয়ে যাব, আসতে তো হবেই। আচ্ছা, আসার সময় আমার জন্য চকলেট নিয়ে আসবেন। আচ্ছা। রনি আচ্ছা বলতে জ্যোতি ইভার কাছে এগিয়ে বলল, বনু, তোর না লাল একটা সিল্কের শাড়ি আছে, যেটা তুই কিছুদিন আগে কিনেছিলি? হুম। ওইটা আমাকে একটু দে না। কি করবি? পরব। আলমারিটা খোল, দেখ কাতারে ঝোলানো আছে। জ্যোতি ইভার কথা মতো আলমারিটার সামনে এসে আলমারিটা খুলে কাতার থেকে শাড়ি পেটিকোট ব্লাউজ নিয়ে ইভার দিক তাকিয়ে ওকে একটা হাসি উপহার দিয়ে বলল, ধন্যবাদ বনু, তোর পরার আগেই শাড়িটা আমি পরে উদ্বোধন করে দিচ্ছি। ইভাও জ্যোতির কথায় সুন্দর একটা হাসি উপহার দিয়ে বলল, বলদ একটা, যা এবার। যাবই তো, জানি না এখন দুজনে টিয়ে করবে। মানে চুম্মা চুমির কথা বলছি। ফাজিল, কি বললি তুই? ঠিকই তো বলেছি, না হলে এভাবে তাড়িয়ে দিচ্ছ কেন? তবে রে, দাঁড়া তুই। কথাটা বলে ইভা উঠতে নিলে জ্যোতি ইভার রুম থেকে ভোদর। জ্যোতি চলে যেতে সত্যি রনি ইভার গালে কপালে চুমু খেয়ে মাথায় হাত বুলিয়ে বলল, বৌজান, আপনার কি লাগবে? ইভা দুপাশে মাথা নাড়াল, যার মানে তার কিছু লাগবে না। ইভার মাথা নাড়ানো দেখে রনি ঝুঁকে ইভার কোমল ঠোঁট দুটোতে চুমু খেতে ইভা লজ্জায় সিটিয়ে রনির টি শার্ট থামছে ধরতে। রনি ইভার কানে পাতায় আলতো কামড় দিয়ে বলল, বৌজান, এভাবে শার্ট খামচে ধরছেন? আপনাকে তো ছেড়ে যেতে ইচ্ছে করছে না, রাতে এলে আমাকে সামলাতে পারবেন তো? তখন আবার পালাই পালাই করবেন না তো? যদিও করেন, আমি কিন্তু আপনাকে ছাড়ছি না। ইভা রনির লাগামহীন নির্লজ্জ কথায় ওকে ধাক্কা দিয়ে নিজের থেকে ছাড়িয়ে দূরে দাঁড়িয়ে লাজুক সরে বলল, ধুর অসভ্য লোক, আপনি না বের হবেন? তাই জানতো, অসভ্য না হলে কি আর মেয়ের বাবা হতে পারবো? যাবেন আপনি। লজ্জায় দুহাতে কান চেপে ধরে, হ্যাঁ, এখন ঠিকই যাচ্ছি, তবে রাতে কিন্তু কোনো ছাড় নেই। দুষ্টু হেসে, দুষ্টু লোক, রাতেরটা রাতে দেখা যাবে, মনে থাকে যেন। জ্যোতি তখন ইভার রুম থেকে শাড়িটা নিয়ে এসে পরনের জামা কাপড়গুলো খুলে ব্লাউজ পেটিকোট পরে খুব সুন্দর করে শাড়িটা পুতুলের মতো করে পরে নিল। সাথে হালকা মেকআপ, মোটা করে কাজল, আইলাইনার, হালকা শ্যাডো, নাকের উপর হাইলাইটার, চোখের পিসিগুলোতে মাস্কারা, পিঙ্ক কম্বিনেশন করা সাদা পাথরের ছোট একটা টিপ, নিখুঁত বাঁকে করা কোমল ঠোঁট দুটোতে লিপলাইনার দিয়ে একে গাঢ় করে লাল লিপস্টিক পরে নিল। ব্যাস, এতেই জ্যোতিকে তাজা লাল গোলাপের মতো লাগছে। হাতে মোটা মোটা দুটো রুলি যেন সাজটা আরো বাড়িয়ে তুলছে। লাল শাড়ি সাজগোজের সাথে আরিশের দেওয়া হীরের লাভ শেপের চেনটাও ঝলঝল করছে। জ্যোতি সম্পূর্ণ মুখের সাজটা শেষ করে
চুলগুলো আছড়ে সামনে থেকে সিথি করে দুপাশ মুড়িয়ে খেজুরবানি করে পিছন দিক ছেড়ে দিল। ব্যাস, তার সাজ এখন সম্পূর্ণ কমপ্লিট। জ্যোতির সাজ সম্পূর্ণ শেষ হয়ে যেতে আয়নার কাছ থেকে একটু পিছিয়ে আয়নায় নিজেকে দেখে মুখে হাত দিয়ে নিজেই নিজেকে প্রশংসা করে বলে উঠল, আল্লাহ, জ্যোতি তুই এত সুন্দর, তোকেই বিয়ে করা উচিত ছিল। আল্লাহ মনে হয় তোকে অনেক টাইম নিয়ে বানিয়েছে, তাই তুই এত সুন্দর, এজন্যই মনে হয় ওই হারামজাদাটা তোকে ভুলিয়ে ভালিয়ে বিয়ে করেছে। জ্যোতি একা একা নিজেকে নিয়ে আরো অনেক কিছু বকবক করে আবারও একা একাই বলল, জ্যোতি তুই এবার নিজেকে নিয়ে একটু বেশি বলছিস না? নিজের এত প্রশংসা না করে ভাব মুখলেসের সামনে কেমন করে এন্ট্রি নিবি। জ্যোতি বিছানায় পা দুলিয়ে ভাবতে ভাবতে কিছু একটা মাথায় আসতে মুচকি হেসে উঠে দাঁড়ালো। তার পরিকল্পনা হয়ে গেলে বেশ কিছুক্ষণ পায়াচারি করল রুমের মধ্যে আরিশ বাড়ি ফেরার জন্য। তবে আরিশের আসার টাইম নেই দেখে জ্যোতি এবার বিরক্ত হয়ে রুম থেকে বেরিয়ে দরজাটা চাপিয়ে ঘুরতে নিলে করিডোর থেকে হেঁটে আসা রাদিফের সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে নিলে জ্যোতি ততক্ষণে আউচ শব্দ করে ভয়ে চোখ বন্ধ করতে অনুভব করল কেউ তাকে খুব সাবধানে পড়ে যাওয়া থেকে আগলে রেখেছে। জ্যোতি নিচে পড়ে যায়নি এমনটা মনে হতে পিটপিট করে চোখ মেলে তাকাতে দেখল রাদিফের হা হয়ে যাওয়া মুখটা। জ্যোতি রাদিফকে নিজের দিকে এভাবে হা করে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে ওর থেকে কোন রকম স্বরে এসে সৌজন্যে হাসি দিয়ে বলল, তোমাকে ধন্যবাদ রাদিফ ভাই, আমাকে পড়ে যাওয়া থেকে বাঁচানোর জন্য। আমি এখন যাই। বলে এক পা সামনে রাখতে রাদিফ তখনও জ্যোতির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বলল, সেই টল পড়া হাসি, ঠোঁটের নিচে তিল। আজ এমন সাজ আমাকে সেই আগের অনুভূতি দিচ্ছে, কেমন নেগেটিভ ফিল হচ্ছে। রাদিফের এমন কথায় জ্যোতি রাদিফের দিক ঘুরে বলল, তুমি বিবাহিত রাদিফ ভাই, এসব কথা বলবে না। তোমার চেহারা, তোমার হাসি, কিছুতেই তো ভুলতে পারি না আমি। তুমি একবার শুধু বল আমার কাছে আসবে, বাকি সবটা আমি বুঝে নিব। রাদিফ জ্যোতির দিকে তাকিয়ে এমন ভাবে কথাগুলো বলল জ্যোতির কেমন একটা ফিল হলো। রাদিফ যদি বিদেশ থেকে এসে পরপরই জ্যোতিকে ভালোবাসি বলতো তাহলে হয়তো নরম হৃদয়ের জ্যোতি রাদিফকে নিজের সবটুকু দিয়ে ভালবাসত। রাদিফ সে তাকে রুমবন্দি নয়, বরং স্বাধীনতা দিত। কিন্তু আফসোস তার বলতে দেরি হয়ে গেল। জ্যোতির রাদিফের কথায় খারাপ লাগলো, কিন্তু সেটা বুঝতে না দিয়ে বলল, সেটা সম্ভব নয়, কারণ আমার হৃদয়ে ওনার আরিশ নাম স্থাপিত হয়ে আছে। আমার মস্তিষ্কে সারাক্ষণ উনি বিচরণ করেন। উনাকে ছাড়া আমি এমনিতেই দমবন্ধ হয়ে মারা যাব। কখন কিভাবে উনার প্রতি এতটা দুর্বল হয়েছি জানি না, তবে এতটুকু জানি উনি ছাড়া আমার কোন অস্তিত্ব নেই। উনি আমার স্বামী, আমি উনাকে ভালোবাসি, ঠিক ততটাই ভালোবাসি যতটা ভালবাসলে নিজের জীবনটা কোন কথা ছাড়াই উনার নামে লিখে উৎসর্গ করে দিতে পারি। বলে জ্যোতি চলে যেতে নিলে রাদিফ জ্যোতির হাত ধরে ওকে ঘুরিয়ে ওর হাত ওর পেটের সাথে চেপে জ্যোতির পিঠ ঠেকালো রাদিফের বুকে। অতঃপর রাদিফ জ্যোতির ঘাড়ে মুখ ঠেকিয়ে বলল, তুমি আমার হলে খুব বেশি কি ক্ষতি হয়ে যেত। ততক্ষণে জ্যোতির রাদিফের কথাও এমন কাজে রাদিফের থেকে ছাড়া পাওয়ার জন্য ছুটাছুটি করে বলল, কি করছো রাদিফ ভাই, আমাকে ছাড়ো, ছাড়ো না। কিন্তু রাদিফ ছাড়ল না, বরং জ্যোতিকে ঘুরিয়ে ওর বুকের সাথে জড়িয়ে তাচ্ছিল্য কণ্ঠে বলল, এভাবে যদি অধিকার সহ জড়িয়ে ধরতে পারতাম, তোর সারা জীবন এভাবে জড়িয়ে রাখতাম। রাদিফের কোন কথায় জ্যোতির মন নেই, রাদিফকে নিজের থেকে ঠেলে সরাতে চাইলে রাদিফ ছাড়ল না জ্যোতিকে। রাদিফ জ্যোতিকে ছাড়ছে না বলে জ্যোতি রাদিফের বুক থেকে ছাড়া পাওয়ার জন্য হালকা চেঁচিয়ে বলল, ছাড়ো আমাকে, উনি এসে আমাকে এই অবস্থায় দেখলে উল্টো আমার উপর রেগে যাবে, আর তখন আমার সব প্ল্যান ভেস্তে যাবে। জ্যোতির এমন চেঁচামেচির শব্দ পেয়ে রোদ রাদিফের রুম থেকে বেরোলো দেখার জন্য কে এভাবে ছাড়ো বলে চিৎকার করছে। রোদ বেরিয়ে চোখের সামনে এমন একটা দৃশ্য দেখবে সে খুনাক্ষরেও বুঝতে পারিনি। রোদ আসতে রাদিফ তখনও ছাড়ল না জ্যোতিকে। জ্যোতি এবার সহ্য করতে না পেরে রাদিফের হাতে কামড় দিতে রাদিফ ব্যথায় ওকে ছেড়ে দিতে জ্যোতি রোদের দিক না তাকিয়ে দৌড়ে নিজের রুমে চলে গেল। জ্যোতি চলে যেতে রোদ শূন্য চোখে বেশ কিছুক্ষণ রাদিফের দিক তাকিয়ে থেকে চুপচাপ সেভাবেই রুমে চলে যায়। রোদ চলে যেতে রাদিফ ও রোদের পিছু রুমে চলে আসে। রাদিফ রুমে এসে কিছু না বলে
ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেল। রাদিফ চলে যেতে রোদ আর পারল না নিজের কান্নাটাকে আটকে রাখতে। ততক্ষণে ফুপিয়ে কেঁদে ওঠে, দৌড়ে রুমের বারান্দায় চলে গিয়ে হাউমাউ করে কান্না শুরু করল। রোদ জানে রাদিফ জ্যোতিকে ভালোবাসত, হয়তো এখনো ভুলতে পারছে না। কিন্তু রোদ রাদিফের বউ হয়ে সেটা মানা দুষ্কের। রোদ চায় না নিজের দুর্বলতা কাউকে জানাতে, কারণ দুর্বলতার জায়গাটা কেউ একবার জেনে গেলে বরং বার মানুষ সেটা দিয়ে আঘাত করে। রোদ হিচকি দিয়ে কান্না করার মধ্যে হঠাৎ ঘাড়ে কারো হাতের স্পর্শ পেয়ে সেদিকে তাকাতে, রাদিফকে দেখে কোন কিছু না ভেবে রাদিফের গলা ঝাপটে জড়িয়ে কান্না করতে করতে বলল, রাদিফ ভাই, আমি একটা মেয়ে, আর একটা মেয়ের সবচেয়ে ভরসা অধিকারের জায়গা তার স্বামী। তাহলে আপনি আমার সেটুকু কেন কেড়ে নিচ্ছেন? স্বামীর অধিকার নিলেন, কষ্ট দিলেন। কই, আমি তো কিছু বলিনি, বরং আমি তো আপনার সবকিছু মেনেই নিয়েছি। তাহলে আপনি কেন? রোদ হিচকি দিয়ে কান্না করে কথাগুলো বলার মধ্যে রাদিফ রোদকে কোলে তুলে বারান্দা থেকে রুমে এনে রোদকে বিছানার উপর বসিয়ে রোদের চোখের পানি মুছে দিতে রোদ তখনও হিচকি দিয়ে সমান্তরে কাঁদছে দেখে রাদিফ বলল, নারীর নীরবতা, চোখের পানি, পুরুষকে বাধ্য হতে বাধ্য করে। তোর আর আমার বিয়ে হলো 12 দিন। যেই 12 দিন তুই শুধুই কেঁদেছিস। দেখ, আমি তোকে ভালোবাসি না, কোনোদিন বাসবো কিনা তাও জানি না। তবে এটা বুঝতে পারছি, ভালোবাসার মানুষটা চোখের সামনে ভালো থাকলে আমারও ভালো লাগবে। তবে এটাই, যাকে ভালোবেসেছি সে চোখের সামনে সর্বক্ষণ থাকলে ভালোবাসাটা হৃদয়ের এক কোণে থেকেই যায়। তবে আমি চেষ্টা করব তোকে ভালোবাসতে, তোকে বউয়ের মর্যাদা দিতে। ভুলে যাস এতদিন আমার করা অত্যাচারগুলো। এতটুকু বলে থেমে আবার বলল, আমি তাকে চেয়েছিলাম, এমন তো কোন কথা নেই, তাকে পেতেই হবে। সে থাক না অন্য কাউকে জড়িয়ে ভালো, আমি না হয় ইতিহাসের পাতা উল্টে দূর থেকে নয়, কাছ থেকে দেখব। দূর আকাশের সন্ধ্যা তারা ভেবে অন্ধকারে হারিয়ে গেছে ভাবব। তবুও চাইব সে ভালো থাকুক, সে যাকে চায়, সে যেন তাকে আকাশ সমান ভালোবাসে, ভালো রাখে। আমার এতটুকুই সাফা। একনাগারে কথাগুলো শেষ করে রোদকে বিছানা থেকে দাঁড় করিয়ে পুনরায় রোদের চোখের পানি মুছিয়ে রোদকে বুকের সাথে মিশিয়ে নিজের কান্নাটা ঠোঁট কামড়ে আটকিয়ে বলল, কাঁদিস না রোদ, মেয়েদের কাঁদতে হয় না, মেয়েদের চোখের পানি মানায় না। তুই হাস, ঠিক ততটাই হাস, যতটা হাসলে তুই ভালো থাকবি। আপনি আমায় ভালোবাসবেন, চেষ্টা করব, কষ্ট দিবেন না, একটা বাচ্চার মা বানাবেন ভবিষ্যতে। যদি দুটো বাবু চাই, দিব। সত্যি। হুম। দুজনার আর কোন কথা হলো না। রোমজুড়ে নীরবতা বিরাজ করল। তবে হয়তো এখান থেকেই শুরু হবে না হওয়া এক ভালোবাসার শুরু। দুটি মন বৈধতার বেড়াজালে মায় মুড়ানোর গল্প। তবে শেষটা ভালো হোক এটাই কামনা। জ্যোতি তখন রাদিফের থেকে নিজেকে ছাড়িয়ে রুমে এসে রাদিফের কর্মকাণ্ডগুলো মন থেকে ঝেড়ে ফেলে বেশ সময় অপেক্ষা করল আরিশ বাড়ি ফেরার। কিন্তু আরিশ এখনো আসছে না দেখে একবার রুমের বারান্দায় যাচ্ছে, তো আর একবার রুমে আসছে। ওর এমন পায়চারি করার মধ্যে বারান্দায় গিয়ে দোলনাটায় বসতে আরিশ আয়ান একসাথেই এলো বাইক নিয়ে। কি একটা স্বভাব! বাড়িতে 2-3টা মার্সিডিজ থাকতে এরা বাইক নিয়ে সব সময় চলাচল করে কেন? আরে বাবা, মাঝে মাঝে তো কার নিয়েও যাওয়া যায়। জ্যোতি এসব কথা আর না ভেবে উঠে দৌড়ে রুমে এসে আয়নার সামনে নিজেকে একবার ভালো করে দেখে নিয়ে ঠোঁট কামড়ে হেসে দরজা খুলে ঢং করতে করতে করিডোর পেরিয়ে সিঁড়ি পর্যন্ত আসতে দেখল আরিশ এখনো বাড়ির ভিতরে ঢুকেনি। জ্যোতি দরজায় উকি ঝুঁকি মারতে আরিশ গম্ভীর মুখে আয়ানকে কিছু বলতে বলতে বাড়িতে ঢুকছে না। হয়তো আরিশের দিক ভালো করে তাকালে বুঝতে পারত আরিশ কোন কিছু নিয়ে ভীষণ ক্ষেপে আছে। কিন্তু জ্যোতি আরিশকে দেখামাত্র কোন কিছু না ভেবে সিঁড়ি থেকে নামার সময় হঠাৎ আরিশের চোখ পড়ল তার লাল টুকটুক শাড়ি পরা বউয়ের উপর। আরিশ জ্যোতিকে এমন বউয়ের মতো শাড়ি পরা দেখে আয়ানের সাথে কথা বলা ভুলে এক দৃষ্টিতে তাকিয়ে থাকার মধ্যে আয়ান হঠাৎ আরিশকে চুপ হয়ে যেতে দেখে ভ্রু কুঁচকে আরিশের দিক তাকিয়ে ওর দৃষ্টি অনুসরণ করে সেদিকে তাকিয়ে জ্যোতিকে দেখা মাত্র কোন কথা না বলে আস্তে পাশ কাটিয়ে চলে যায়। ওদিকে আয়ান চলে যেতে জ্যোতি আশপাশ তাকিয়ে কাউকে দেখতে না পেয়ে যখন বুঝতে পারল আরিশ ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, তখন শাড়ির আঁচলটা সম্পূর্ণ কাঁধের উপর উঠিয়ে হলুদ ফর্সা পেটটা সম্পূর্ণ উন্মুক্ত করতে আরিশ সেদিক তাকিয়ে ঢোক দিলে
চোখ বন্ধ করে নিয়ে মাথা চুলকাতে। জ্যোতি ততক্ষণে সিঁড়ি বেয়ে নামতে আরিশ চোখ মেলে জ্যোতির দেখ তাকিয়ে বলল, আমার সব ক্লান্তি দূর হয়ে গেছে। বলে হাত উঁচিয়ে জ্যোতিকে ইশারায় কাছে ডাকতে। জ্যোতি ভেঙচি কেটে ওকে ইগনোর করে রান্নাঘরে চলে যেতে আরিশ জ্যোতিকে ওকে ইগনোর করতে দেখে হাত দুটো মুঠিবদ্ধ করে নিঃশ্বাস ফেলে চিবিয়ে চিবিয়ে বলল, বেয়াদব নারী, অবাধ্য হতেই হবে। বলে রান্নাঘরের দিকে যেতে দেখে জ্যোতি সানজিদা খানের সাথে রাতের খাবার রেডি করতে সাহায্য করছে। এটা দেখে আরিশ নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে বলল, মূল রুমে আয়। আরিশের গলা পেয়ে জ্যোতি সানজিদা খানের পিছনে লুকাতে লিমা খান সেদিকে তাকিয়ে বললেন, কি হলো আরিশ, বাবা ডাকছে তো, যাও। লিমা খানের কথায় জ্যোতি সানজিদা খানের পিছনে লুকানো অবস্থায় বলল, মা তোমার ছেলেকে বল আমি যাব না ওনার সাথে, উনাকে এখান থেকে চলে যেতে বল। জ্যোতির মুখে যাব না শুনে আরিশ রাগে হাতের কাছে রাখা রান্নাঘরের চিনির বয়ামটা পেয়ে ততক্ষণে সেটা আছাড় মেরে ভেঙে চেঁচিয়ে বলল, বান্দির বাচ্চা, মুখের উপর না বলস, তোরে তো আমি আজ। বলে তেড়ে জ্যোতির দিক যেতে নিলে সানজিদা খান আরিশের সামনে এসে ওকে জড়িয়ে ধরে রাগ কমানোর চেষ্টা করে বললেন, যাবে তো আমার বাবা, মো তোমার সাথেই যাবে। বলে উনি জ্যোতির দিক তাকিয়ে বললেন, মো ওর সাথে যাও। সানজিদা খানের কথায় জ্যোতি হুট করে রান্নাঘর থেকে দৌড়ে বের হয়ে যেতে যেতে চিল্লিয়ে বলল, যাব না আমি তোমার ওই শয়তান ছেলেটার সাথে। কথাটা বলতে বলতে দড়ি সিঁড়ি বেয়ে নিজের রুমে চলে এসে দরজাটা ঠাস করে লাগিয়ে দিতে আরিশ সেদিকে তাকিয়ে রাগে শূন্য হয়ে চুল খামচে ধরল। এমনই সে রেগেছিল, এখন আবার নিজ নারীর কথার অবাধ্যতা দেখে আরিশ সানজিদা খানের থেকে নিজেকে ছাড়িয়ে রাগে ফুসফুস করতে করতে সিঁড়ি বেয়ে জ্যোতির দরজার সামনে এসে দরজা ধাক্কে বলল, মৌ ভালো চাস তো দরজা খোল। আর নয়তো। জ্যোতি আরিশের কথার তেমন পাত্তা না দিয়ে বলল, নয়তো। না খুললে কি করবেন? হ্যাঁ, ডুপ্লিকেট চাবি দিয়ে ভিতরে ঢুকবেন। হ্যাঁ হ্যাঁ, তার কোন সুযোগ নেই, কারণ চাবিটা আমি আগেই চুরি করে নিয়ে এসেছিলাম আপনার রুম থেকে। এখন ভিতরে আসবেন কি করে? দরজা ভেঙে ভিতরে আসবো? ভয় দেখিয়ে লাভ নেই, দরজা ভাঙলে বড় আব্বু আপনাকে ভাঙবে। হাফ ফুট দরজা খোল। চিৎকার দিয়ে কথাটা বলে দরজায় লাথি দিতে জ্যোতি আরিশকে আবারও চেঁচিয়ে বলল, আপনাকে ভয় পায় নাকি? যে দরজায় লাথি দিলে দরজা খুলে দিব? উহুম, একদম না। তোর বুকে যখন এত সাহস, দরজাটা একবার খোল। আরিশ কথাটা বলতে জ্যোতি মনে মনে আওড়ালো, আমারে তো পাগলা কুত্তায় কামড়াইছে, যে দরজা খুলে আপনার হাতে দাবাং মার্কা চর খাই। তার চেয়ে বরং আমি কুল মুডে ডান্স করি। মনে মনে এসব কথা ভেবে আগে থেকে এনে রাখা সাউন্ড বক্সটা অন করতে সেটা থেকে হিন্দি গানে বেজে উঠল। ডারোপিক ডান্স করে, ডান্স করে, ডান্স করে। জ্যোতি গানের তালে তাল মিলিয়ে ডান্স করতে আরিশ রুমের মধ্যে গানের শব্দ পেয়ে এবার নিজেকে চেয়েও স্বাভাবিক রাখতে পারল না। অতিরিক্ত রাগে শূন্য হয়ে দরজায় পরপর শব্দ করে লাথি মারতে জ্যোতি ডান্স বন্ধ করে কেঁপে উঠে তাড়াতাড়ি সাউন্ড বক্সটা বন্ধ করে দিতে বাহির থেকে শুনতে পেল আরিশের অতিরিক্ত রাগের গর্জনী। একটুখানি পুটুলি, শাড়ি পরে আমাকে পাগল করে, রুম আটকে ডান্স মারাও। তোরে একবার হাতের নাগালে পাই, খোদার কসম তোকে যদি জানে শেষ না করি, দরজা খোল। আরিশের এত জোরে দরজা ধাক্কানোর শব্দ, সাথে এমন গর্জনী দেওয়া কথায় জ্যোতির সব সাহস হাওয়া হয়ে কই গেল কে জানে। মুহূর্তে ভয়ে সিটিয়ে গিয়ে এক জায়গায় জড়সড় হয়ে দাঁড়াতে আরিশ তখনও জ্যোতি দরজা খুলছে না দেখে দরজা ভাঙার জন্য জোরে জোরে লাথি মারতে নিচ থেকে এত জোরে দরজা ধাক্কানোর শব্দ পেয়ে সানজিদা খান, লিমা খান সাথে ওনার বাকি দুই জাল, সাফওয়ান খান, ওনার ভাইয়েরা থেকে শুরু করে ছোট বড় সবাই জ্যোতির দরজার সামনে আসতে আরিশ তখনও সমানভাবে দরজায় লাথি মারতে সানজিদা খান আরিশের কাছে যেতে নিলে আরিশ চেঁচিয়ে বলে উঠল, কন্টিনিউ।